বাবা যখন বললেন, তোর ধীরু কাকা অনেক দিন থেকে বলছেন, তাই ভাবছি এবার পুজোর ছুটিটা লখনৌতেই কাটিয়ে আসি, তখন আমার মনটা খারাপই হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস ছিল লখনৌটা বেশ বাজে জায়গা। অবশ্যই বাবা বলেছিলেন ওখান থেকে আমরা হরিদ্বার লক্ষ্মণঝোলাও ঘুরে আসবো, আর লক্ষ্মণঝোলাতে পাহাড়ও আছে, কিন্তু সে আর কদিনের জন্য। এর আগে প্রত্যেক ছুটিতে হয় দার্জিলিং না হয় পুরী গিয়েছি। আমার পাহাড়ও ভালো লাগে, আবার সমুদ্রও ভালো লাগে। লখনৌতে দুটোর একটাও নেই। তাই বাবাকে বললাম, ফেলুদা যেতে পারে না আমাদের সঙ্গে? ফেলুদা বলে, ও কলকাতা ছেড়ে যেখানেই যাক না কেন, ওকে ঘিরে নাকি রহস্যজনক ঘটনা সব গজিয়ে ওঠে। আর সত্যি, দার্জিলিংয়ে যেবার ও আমাদের সঙ্গে ছিল, ঠিক সেবারই রাজেনবাবুকে জড়িয়ে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটল। তেমন যদি হয় তাহলে জায়গা ভালো না হলেও খুব ক্ষতি নেই। বাবা বললেন, ফেলু তো আসতেই পারে, কিন্তু ও যে নতুন চাকরি নিয়েছে, ছুটি পাবে কি? ফেলুদাকে লখনৌয়ের কথা বলতেই ও বলল, 58-এ গেছিলাম ক্রিকেট খেলতে। জায়গাটা নেহাত ফেলনা নয়। বড় ইমামবাড়ার ভুলভুলাইয়ার ভেতরে যদি ঢুকিস তো তোর চোখ আর মন একসঙ্গে ধাঁধিয়ে যাবে। নবাব বাচ্চাদের কি ইমাজিনেশন ছিল, বাপ রে বাপ। তুমি ছুটি পাবে তো? ফেলুদা আমার কথায় কান না দিয়ে বলল, আর শুধু ভুলভুলাইয়া কেন, গুমতি নদীর ওপর মাংকি ব্রিজ দেখবি, সেপাইদের কামানের গোলায় বিধ্বস্ত রেসিডেন্সি দেখবি। রেসিডেন্সি আবার কি? সেপাই বিদ্রোহের সময় গোরা সৈনিকদের ঘাঁটি ছিল ওটা, কিচ্ছু করতে পারেনি। ঘেরাও করে গোলা দেগে ঝাঁঝরা করে দিয়েছিল সেপাইরা। 2 বছর হলো চাকরি নিয়েছে ফেলুদা, কিন্তু প্রথম বছর কোনো ছুটি নেয়নি বলে 15 দিনের ছুটি পেতে ওর কোনো অসুবিধা হলো না। এখানে বলে রাখি, ফেলুদা আমার মাসতুতো দাদা। আমার বয়স 14 আর ওর 27। ওকে কেউ কেউ বলে আধপাগলা, কেউ কেউ বলে খামখেয়ালি, আবার কেউ কেউ বলে কুঁড়ে। আমি কিন্তু জানি ওর বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয়, আর ওর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোকে পারে। তাছাড়া ও ভালো ক্রিকেট জানে, প্রায় 100 রকম ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, তাসের ম্যাজিক জানে, একটু একটু হিপনটিজম জানে, ডান হাত আর বাঁ হাত দু হাতেই লিখতে জানে। আর ও যখন স্কুলে পড়তো তখনই ওর মেমারি এত ভালো ছিল যে ও 2বার রিডিং পড়েই পুরো দেবতার গ্রাস মুখস্থ করেছিল। কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা, সেটা হলো ও বিলিতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। তার মানে অবশ্যই এই নয় যে চোর ডাকাত খুনি এইসব ধরার জন্য পুলিশে ফেলুদাকে রাখে। ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ। সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখেই ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। যেমন লখনৌ স্টেশনে ট্রেন থেকে নেমে ধীরু কাকাকে দেখেই ও আমায় ফিসফিস করে বলল, তোর কাকার বুঝি বাগানের শখ? আমি যদিও জানতাম ধীরু কাকার বাগানের কথা, ফেলুদার কিন্তু মোটেও জানার কথা নয়। কারণ যদিও ফেলুদা আমার মাসতুতো ভাই, ধীরু কাকা কিন্তু আমার আসল কাকা নন, বাবার ছেলেবেলার বন্ধু। তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে? ফেলুদা আবার ফিসফিস করে বলল, উনি পিছন ফিরলে দেখবি ওর ডান পায়ের জুতোর গোড়ালির পাশ দিয়ে একটা গোলাপ পাতার ডগা বেরিয়ে আছে, আর ডান হাতের তর্জনীটায় দেখ টিংচার আয়োডিন লাগানো, সকালে বাগানে গিয়ে গোলাপ ফুল কাটার ফল। স্টেশন থেকে বাড়ি আসার পথে বুঝলাম লখনৌ শহরটা আসলে খুবই সুন্দর। গম্বুজ আর মিনারওয়ালা বাড়ি দেখা যাচ্ছে চারদিকে, রাস্তাগুলো চওড়া আর পরিষ্কার, আর তাতে মোটর গাড়ি ছাড়াও দুটো নতুন রকমের ঘোড়ার গাড়ি চলতে দেখলাম। তার একটার নাম টাঙ্গা আর অন্যটা ইক্কা। ইক্কা গাড়ি খুব ছুটেছে, এই জিনিসটা নিজের চোখে এই প্রথম দেখলাম।
ধীরু কাকার পুরনো সেভরোলে গাড়ি না থাকলে আমাদের হয়তো ওরই একটাতে চড়তে হতো। যেতে যেতে ধীরু কাকা বললেন, এখানে না এলে কি বুঝতে পারতে শহরটা এত সুন্দর? আর কলকাতার মতো আবর্জনা কি দেখতে পাচ্ছ রাস্তাঘাটে? আর কত গাছ দেখো, আর কত ফুলের বাগান। বাবা আর ধীরু কাকা পিছনে বসেছিলেন, ফেলুদা আর আমি সামনে। আমার পাশেই বসে গাড়ি চালাচ্ছে ধীরু কাকার ড্রাইভার দীনদয়াল সিং। ফেলুদা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভুলভুলাইয়ার কথাটা জিজ্ঞেস কর। ফেলুদা কিছু করতে বললে সেটা না করে পারি না, তাই বললাম, আচ্ছা ধীরু কাকা, ভুলভুলাইয়া কি জিনিস? ধীরু কাকা বললেন, দেখবে দেখবে, সব দেখবে। ভুলভুলাইয়া হলো ইমামবাড়ার ভেতরে একটা গোলক ধাঁধা। আমরা বাঙালিরাও বেশি বলি ঘুলঘুলিয়া, কিন্তু আসল নাম ওই ভুলভুলাইয়া। নবাবরা তাদের বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন ওই গোলক ধাঁধায়। এবার ফেলুদা নিজেই বলল, ওর ভেতরে গাইড ছাড়া ঢুকলে নাকি আর বেরোনো যায় না। তাই তো শুনেছি, একবার এক গোরা পল্টন অনেকদিন আগে মদ টদ খেয়ে বাজি ধরে নাকি ঢুকেছিল ওর ভেতরে। বলেছিল কেউ যেন ধাওয়া না করে, ও নিজেই বেরিয়ে আসবে। দুদিন পরে ওর মৃতদেহ পাওয়া যায় ওই গোলক ধাঁধার এক গলিতে। আমার বুকের ভেতরটা এর মধ্যেই ঢিপ ঢিপ করতে শুরু করেছে। ফেলুদাকে জিজ্ঞেস করলাম, তুমি কি একা গিয়েছিলে না গাইড নিয়ে? গাইড নিয়ে। তবে একাও যাওয়া যায়। সত্যি? আমি তো অবাক, তবে ফেলুদার পক্ষে কিছুই অসম্ভব নয়। কি করে একা যাওয়া যায় ফেলুদা? ফেলুদা চোখটা ঢুলু ঢুলু করে ঘাটটা দুবার নাড়িয়ে চুপ করে গেল। বুঝলাম ও আর কথা বলবে না। এখনো শহরের পথঘাট, বাড়িঘর, লোকজন, এক্কা টাঙ্গা সব খুব মন দিয়ে লক্ষ্য করছে। ধীরু কাকা 20 বছর আগে লখনৌতে প্রথম আসেন উকিল হয়ে। সেই থেকে এখানেই আছেন, এবং এখন নাকি ওর বেশ নামডাক। কাকিমা 3 বছর হলো মারা গেছেন, আর ধীরু কাকার ছেলে জার্মানির ফ্র্যাঙ্কফার্ট শহরে চাকরি নিয়ে চলে গেছেন। ওর বাড়িতে এখন উনি থাকেন। ওর বেয়ারা জগমোহন থাকে, আর রান্না করার বাবুর্চি আর একটা মালি। ওর বাড়িটা যেখানে, সে জায়গাটার নাম সেকেন্দারবাগ, স্টেশন থেকে প্রায় 3.5 মাইল দূরে। বাড়ির সামনের গেটের উপর লেখা, ডি.কে. সান্যাল, M.A. B.L.B. অ্যাডভোকেট। গেট দিয়ে ঢুকে খানিকটা নুড়ি পাথর ঢালা রাস্তার পর একতলা বাড়ি, আর রাস্তার দুদিকে বাগান। আমরা যখন পৌঁছলাম তখন মালি লন মোয়ার দিয়ে বাগানের ঘাস কাটছে। দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা বললেন, ট্রেন জার্নি করে এসেছো, আজ আর বেরিও না, কাল থেকে শহর দেখা শুরু করা যাবে। তাই সারা দুপুর বাড়িতে বসে ফেলুদার কাছে তাসের ম্যাজিক শিখেছি। ফেলুদা বলে, ইন্ডিয়ানদের আঙুল ইউরোপিয়ানদের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল, তাই হাত সাফাইয়ের খেলাগুলো আমাদের পক্ষে রপ্ত করা অনেক সহজ। বিকেলে যখন ধীরু কাকার বাগানে ইউক্যালিপটাস গাছটার পাশের বেতের চেয়ারে বসে চা খাচ্ছি, তখন গেটের বাইরে একটা গাড়ি থামার আওয়াজ পেলাম। ফেলুদা না দেখেই বলল, ফিয়াট। তারপর রাস্তার পাথরের উপর দিয়ে খচমচ খচমচ করতে করতে ছাই রঙের সুট পরা একজন ভদ্রলোক এলেন। চোখে চশমা, রং ফর্সা, আর মাথার চুলগুলো বেশিরভাগই সাদা, কিন্তু তাও দেখে বোঝা যায় যে বয়স বাবাদের চেয়ে খুব বেশি নয়। ধীরু কাকা হেসে নমস্কার করে উঠে দাঁড়িয়ে প্রথমে বললেন, জগমোহন, আউর এক কুর্সি লাও। তারপর বাবার দিকে ফিরে বললেন, আলাপ করিয়ে দিই, ইনি ডক্টর শ্রীবাস্তব, আমার বিশিষ্ট বন্ধু। আমি আর ফেলুদা দুজনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলাম। ফেলুদা ফিসফিস করে বলল, নার্ভাস হয়ে আছে, তোর বাবাকে নমস্কার করতে ভুলে গেল। ধীরু কাকা বললেন, শ্রীবাস্তব হচ্ছেন অস্টিওপ্যাথ, আর একেবারে খাস লখনৌইয়া। ফেলুদা চাপা গলায় বলল, অস্টিওপ্যাথ মানে বুঝলি? আমি বললাম, না। হাড়ের ব্যারামের ডাক্তার। অস্টিও আর অস্থি, মিলটা লক্ষ্য করিস। অস্থি মানে হাড়, সেটা জানিস তো? তা জানি। আর একটা বেতের চেয়ার এসে পড়াতে আমরা সকলেই বসে পড়লাম। ডক্টর শ্রীবাস্তব হঠাৎ ভুল করে বাবার চায়ের পেয়ালাটা তুলে আর একটু হলেই চুমুক দিয়ে ফেলতেন। এমন সময় বাবা একটু
খুক খুক করে কাশাতে আই এম সো সরি বলে রেখে দিলেন। ধীরু কাকা বললেন, আজ যেন তোমায় একটু বলে মনে হচ্ছে। কোনো কঠিন কেস টেস দেখে এলে নাকি? বাবা বললেন, ধীরু তুমি বাংলায় বলছো, উনি বাংলা বোঝেন বুঝি? ধীরু কাকা হেসে বললেন, ওরে বাবা, বোঝেন বলে বোঝেন? তোমার বাংলা আবৃত্তি একটু শুনিয়ে দাও না। শ্রীবাস্তব যেন একটু অপ্রস্তুত হয়েই বললেন, আমি বাংলা মোটামুটি জানি, ত্যাগারও পড়েছি কিছু কিছু। বটে? ইয়েস, গ্রেট পোয়েট। আমি মনে মনে ভাবছি, এই বুঝি কবিতার আলোচনা শুরু হয়। এমন সময় কাঁপা হাতে তারই জন্য ঢালা চায়ের পেয়ালাটা তুলে নিয়ে শ্রীবাস্তব বললেন, কাল রাতে আমার বাড়িতে ডাকু আসিয়াছিল। ডাকু? ডাকু আবার কে? আমাদের ক্লাসে দক্ষিণা বলে একটা ছেলে আছে, যার ডাকনাম ডাকু। কিন্তু ধীরু কাকার কথাতে ডাকু ব্যাপারটা বুঝে নিলাম। সে কি? ডাকাত তো মধ্যপ্রদেশেই আছে বলে জানতাম। লখনৌ শহরে আবার ডাকাত এলো কোত্থেকে? ডাকু বলুন কি চোর বলুন, আমার অঙ্গুরির কথা তো আপনি জানেন মিস্টার সানিয়াল। সেই পিয়ারিলালের দেওয়া আংটি, সেটা কি চুরি গেল নাকি? না না, লেকিন আমার বিশ্বাস ওই আংটি নিতেই চোর আসিল। বাবা বললেন, কি আংটি? শ্রীবাস্তব ধীরু কাকাকে বললেন, আপনি বলেন, উর্দু ভাষা এরা বুঝিবেন না, আর অত কথা আমার বাংলায় হবে না। ধীরু কাকা বললেন, পিয়ারিলাল শেঠ ছিলেন লখনৌয়ের নামকরা ধনী ব্যবসায়ী, যাতে গুজরাটি। এককালে কলকাতায় ছিলেন, তাই বাংলাও অল্প অল্প জানতেন। ওর ছেলে মহাবীরের যখন 12 কি 13 বছর বয়স, তখন তার একটা কঠিন হাড়ের ব্যারাম হয়। শ্রীবাস্তব তাকে ভালো করে দেন। পিয়ারিলালের স্ত্রী নেই, 2 ছেলের বড়টি টাইফয়েডে মারা যায়। তাই বুঝতেই পারছো, সবেধন নীলমণিটিকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনার জন্য শ্রীবাস্তবের উপর পিয়ারিলালের মনে একটা গভীর কৃতজ্ঞতা বোধ ছিল। তাই মারা যাওয়ার আগে তিনি তার একটি বহুমূল্য আংটি শ্রীবাস্তবকে দিয়ে যান। বাবা বললেন, কবে মারা গেছেন ভদ্রলোক? শ্রীবাস্তব বললেন, লাস্ট জুলাই, 3 মাস হলো। মে মাসে ফার্স্ট হার্ট অ্যাটাক হলো, তাতেই প্রায় চলে গিয়েছিলেন। সেই টাইমে আংটি দিয়েছিলেন আমায়। দেবার পরে ভালো হয়ে উঠলেন। তারপর জুলাই মাসে সেকেন্ড অ্যাটাক হলো, তখনও আমি দেখা করতে গিয়েছিলাম। 3 দিনে চলে গেলেন। এই দেখুন। শ্রীবাস্তব তার কোটের পকেট থেকে একটা দেশলাই এর বাক্সর চেয়ে একটু বড় নীল রঙের ভেলভেটের কৌটো বার করে ঢাকনাটা খুলতেই তার ভেতরটায় রোদ পরে রামধনুর 7টা রঙের একটা চোখ ঝলসানো ঝিলিক খেলে গেল। তারপর শ্রীবাস্তব এদিক ওদিক দেখে সামনে ঝুঁকে পড়ে খুব সাবধানে ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের আঙুল দিয়ে আলতো করে ধরে আংটিটা বার করলেন। দেখলাম আংটিটার উপরে ঠিক মাঝখানে একটা প্রায় 4 আনির সাইজের ঝলমলে পাথর, নিশ্চয়ই হিরে, আর তাকে ঘিরে লাল, নীল, সবুজ সব আরো অনেকগুলো ছোট ছোট পাথর। এত অদ্ভুত সুন্দর আংটি আমি কোনো দিন দেখিনি। ফেলুদার দিকে আর চোখে চেয়ে দেখি সে একটা শুকনো ইউক্যালিপটাসের পাতা নিয়ে কানের মধ্যে ঢুকিয়ে সেটাকে পাকাচ্ছে, যদিও তার চোখটা রয়েছে আংটির দিকে। বাবা বললেন, দেখে তো মনে হয় জিনিসটা পুরনো। এর কোনো ইতিহাস আছে নাকি? শ্রীবাস্তব একটু হেসে আংটিটা বাক্সে পুরে বাক্সটা পকেটে রেখে চায়ের পেয়ালাটা আবার হাতে তুলে নিয়ে বললেন, তা একটু আছে। এর বয়স 300 বছরের বেশি। এই আংটি ছিল আওরঙ্গজেবের। বাবা চোখ কপালে তুলে বললেন, বলেন কি? আমাদের আওরঙ্গজেব বাদশাহ, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব? শ্রীবাস্তব বললেন, হ্যাঁ, তবে আওরঙ্গজেব তখন বাদশাহ বনেননি, গদিতে শাহজাহান। সমরকন্দ দখল করবেন বলে ফৌজ পাঠাচ্ছেন বারবার, আর বারবার ডিফিট হচ্ছে। একবার আওরঙ্গজেবের আন্ডারে ফৌজ গেল, আওরঙ্গজেব মার খেলেন খুব, হয়তো মরেই যেতেন। এক সেনাপতি সেভ করলো। আওরঙ্গজেব নিজের হাত থেকে আংটি খুলিয়ে তাকে দিলেন। বাবা, এই যে একেবারে গল্পের মতো। হ্যাঁ, আর পিয়ারিলাল ওই আংটি কিনলেন ওই সেনাপতির এক বংশধরের কাছ থেকে আগ্রাতে। দাম কত ছিল তা পিয়ারিলাল বলেননি, তবে দ্যাট পিগ স্টোন ইজ ডায়মন্ড আমি যাচাই করিয়ে নিয়েছি। বুঝতেই পারছেন কত দাম হবে।
ধীরু কাকা বললেন, কমপক্ষে 1,02,000, আওরঙ্গজেব না হয়ে যদি জাহান্নাম খাঁ হতো তাহলেও 1,02,000 হতো নিশ্চয়ই। শ্রীবাস্তব বললেন, তাই তো বলছি, কালকের ঘটনার পর খুব আপসেট হয়েছি। আমি একলা মানুষ, রোগী দেখতে হামেশাই বাইরে যাচ্ছি। আজ যদি পুলিশকে বলি কাল আমি বাইরে গেলে রাস্তায় কেউ যদি ইট পাটকেল ছড়িয়ে মারে। একবার ভেবেছিলাম কি কোনো ব্যাংকে রেখে দিই, তারপর ভাবলাম এত সুন্দর জিনিস বন্ধু বান্ধবকে দেখিয়েও আনন্দ, ওই জন্যই তো রেখে দিলাম নিজের কাছে। ধীরু কাকা বললেন, অনেককে দেখিয়েছেন ও আংটি? মাত্র 3 মাস হলো তো পেলাম, আর আমার বাড়িতে খুব বেশি কেউ তো আসে না, যারা এলেন বন্ধুলোক ভদ্রলোক তাদেরই দেখিয়েছি। সন্ধ্যা হয়ে এসেছে, ইউক্যালিপটাসের মাথায় একটু রোদ লেগে আছে, তাও বেশিক্ষণ থাকবে না। শ্রীবাস্তবকে দেখছিলাম কিছুতেই স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না। ধীরু কাকা বললেন, চলুন ভিতরে গিয়ে বসা যাক, ব্যাপারটা নিয়ে একটু ভাবা দরকার। আমরা সবাই বাগান ছেড়ে বৈঠকখানায় বসলাম। ফেলুদাকে দেখে মনেই হচ্ছিল না যে ওর এই আংটির ব্যাপারটা একটুও ইন্টারেস্টিং লাগছে। ও সোফাতে বসে প্যাকেট থেকে তাসের প্যাকেট বের করে হাত সাফায় প্র্যাকটিস করতে লাগলো। বাবা এমনিতে বেশি কথা বলেন না, কিন্তু যখন বলেন তখন বেশ ভেবেচিন্তে ঠান্ডা মাথায় বলেন। বাবা বললেন, আচ্ছা, আপনি কেন ভাবছেন যে আপনার ওই আংটিটা নিতেই ওরা এসেছিল? আপনার অন্য কোনো জিনিস চুরি যায়নি? এমনও তো হতে পারে যে ওরা সাধারণ চোর, টাকা কড়ি নিতেই এসেছিল। শ্রীবাস্তব বললেন, ব্যাপার কি বলি, বনবিহারী বাবু আছেন বলে এমনিতেই আমাদের পাড়ায় চোর টোর আসে না। আর আমার পাশের বাড়িতে থাকেন মিস্টার ঝুনঝুনওয়ালা, আর তার পাশের বাড়িতে থাকেন মিস্টার বিলি মরিয়া, বোথ ভেরি রিচ। আর সেটা তাদের বাড়ি দেখলেই বোঝা যায়। তাদের কাছে আমি কি? তাদের বাড়ি ছেড়ে আমার বাড়ি আসবে কেন চোর? ধীরু কাকা বললেন, তারা যেমন ধনী তেমনি তাদের পাহারার বন্দোবস্তও নিশ্চয়ই খুব জমকালো, সুতরাং চোর সে বাড়িতে যাবে কেন? তারা তো বিরাট ধন দৌলতের আশায় যাবে না, 100-5 টাকা মারতে পারলে তাদের 6 মাসের খোরাক হয়ে যায়। কাজেই আমার আপনার বাড়িতে চোর আসার ব্যাপারে অবাক হবার কিছু নেই। শ্রীবাস্তব তবু যেন ভরসা পাচ্ছিলেন না। উনি বললেন, আমি জানি না মিস্টার সানিয়াল, আমার কেন জানি মনে হচ্ছে চোর ওই আংটি নিতেই এসেছিল। আমার পাশের ঘরের একটা আলমারি চোর খুলেছিল, দেরাজ খুলেছিল, তাতে অন্য জিনিস ছিল, নিতে পারত, টাইম ছিল। আমার ঘুম ভাঙতে চোর পালিয়ে গেল, একেবারে কিছু না নিয়ে। আর কথা কি জানেন? শ্রীবাস্তব হঠাৎ থামলেন, তারপর ভ্রুকুটি করে কিছুক্ষণ ভেবে বললেন, পিয়ারিলাল যখন আমাকে আংটি দিয়েছিলেন তখন মনে হলো কি উনি আংটি নিজের বাড়িতে রাখতে চাইলেন না, তাই আমাকে দিয়ে দিলেন। আর শ্রীবাস্তব আবার থেমে ভ্রুকুটি করলেন। ধীরু কাকা বললেন, আর কেয়া ডক্টরজি? শ্রীবাস্তব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দ্বিতীয়বার যখন হার্ট অ্যাটাক হলো আর আমি ওকে দেখতে গেলাম, তখন উনি একটা কিছু আমাকে বলতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তবে একটা কথা আমি শুনতে পেয়েছিলাম। কি কথা? 2 বার বলেছিলেন, স্পাই স্পাই। ধীরু কাকা সোফা ছেড়ে উঠে পড়লেন। না ডক্টরজি, পিয়ারিলাল যাই বলে থাকুক, আমার দৃঢ় বিশ্বাস ও সাধারণ চোর ছ্যাঁচর চোর। আপনি বোধহয় জানেন না ব্যারিস্টার ভূদেব মিত্রের বাড়িতেও রিসেন্টলি চুরি হয়ে গেছে। একটা আস্ত রেডিও আর কিছু রূপোর বাসনকোসন নিয়ে গেছে। তবে আপনার যদি সত্যি নার্ভাস লাগে তাহলে আপনি ও আংটি স্বচ্ছন্দে আমার জিম্মায় রেখে যেতে পারেন। আমার গোদরেজের আলমারিতে থাকবে ওটা, তারপর আপনার ভয় কেটে গেলে পর আপনি ওটা ফেরত নিয়ে যাবেন। শ্রীবাস্তব হঠাৎ হাঁপ ছেড়ে একগাল হেসে ফেললেন। আমি ওই প্রস্তাব করতেই এলাম, লেকিন নিজে থেকে বলতে পারছিলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সানিয়াল, আপনার কাছে আংটি থাকলে আমি নিশ্চিন্ত থাকবো। শ্রীবাস্তব তার পকেট থেকে আংটি বার করে ধীরু কাকাকে দিলেন, আর ধীরু কাকা সেটা নিয়ে শোবার ঘরে চলে গেলেন। এইবার ফেলুদা হঠাৎ একটা প্রশ্ন করে বসল, বনবিহারী বাবুকে? পারেন? শ্রীবাস্তব বোধহয় একটু অন্যমনস্ক ছিলেন। ফেলুদা বলল, আপনি বললেন না যে বনবিহারী বাবু পাড়ায় আছেন বলে চোর টোর আসে না। এই বনবিহারী বাবুটি কে? পুলিশ টুলিশ নাকি? শ্রীবাস্তব হেসে বললেন, ও নো নো, পুলিশ না,
তবে পুলিশের বাড়া, ইন্টারেস্টিং লোক। আগে বাংলাদেশে জমিদারি ছিল, তারপর সেটা গেল, আর উনি একটা ব্যবসা শুরু করলেন, বিদেশে জানোয়ার চালান দেওয়ার ব্যবসা। জানোয়ার? বাবা আর ফেলুদা একসঙ্গে প্রশ্ন করলো। হ্যাঁ, টেলিভিশন, সার্কাস, চিড়িয়াখানা এসবের জন্য এদেশ থেকে অনেক জানোয়ার চালান যায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এইসব জায়গায়। অনেক ইন্ডিয়ান এই ব্যবসা করে। বনবিহারী বাবু ওতে অনেক টাকা করেছিলেন, তারপর রিটায়ার করে এখানে চলে এলেন আজ 2-3 বছর। আর আসার সময় সঙ্গে কিছু জানোয়ার ভি নিয়ে এসে একটা বাড়ি কিনে সেখানে একটা ছোটখাটো চিড়িয়াখানা বানিয়ে নিলেন। বাবা বললেন, বলেন কি, ভারী অদ্ভুত তো। হ্যাঁ, ওই চিড়িয়াখানার স্পেশালিটি হলো কি, ওর প্রত্যেক জানোয়ার হলো ভারী ভারী কি বলে, হিংস্র। হ্যাঁ, 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 হিংস্র। লখনৌতে এমনিতেই যে চিড়িয়াখানাটা আছে সেটা শুনেছি খুব ভালো। ওখানে বাঘ, সিংহ নাকি খাঁচায় থাকে না, জাল দিয়ে ঘেরা দ্বীপের মতন তৈরি করা আছে, তার মধ্যে মানুষের তৈরি পাহাড় আর গুহায় ওরা থাকে। তার উপর আবার এই প্রাইভেট চিড়িয়াখানা। শ্রীবাস্তব বললেন, ওয়াইল্ড ক্যাট আছে ওর কাছে, হায়না আছে, কুমির আছে, স্করপিয়ন আছে, আওয়াজ শোনা যায়, চোর আসবে কি করিয়ে। এরপরে আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ফেলুদা আমার আগেই সেটা জিজ্ঞেস করে ফেললো, চিড়িয়াখানাটা একবার দেখা যায় না? ধীরু কাকা ঠিক এই সময় ঘরে ফিরে এসে বললেন, সে তো খুব সহজ ব্যাপার, যে কোনো দিন গেলেই হলো, উনি মানুষটি মোটেও হিংস্র নন। শ্রীবাস্তব উঠে পড়লেন, বললেন, লাটুস রোডে আমার এক পেশেন্ট আছে, আমি চলি। আমরা সবাই শ্রীবাস্তবের সঙ্গে গেটের বাইরে অবধি গেলাম। ভদ্রলোক সকলকে গুড নাইট করে ধীরু কাকাকে আবার ধন্যবাদ জানিয়ে ওর ফিয়াট গাড়িতে উঠে চলে গেলেন। বাবা আর ধীরু কাকা বাড়ির দিকে রওনা দিলেন। ফেলুদা সবে একটা সিগারেট ধরাতে যাচ্ছে এমন সময় হুশ করে একটা কালো গাড়ি আমাদের সামনে দিয়ে শ্রীবাস্তবের গাড়ির দিকে চলে গেল। ফেলুদা বলল, স্ট্যান্ডার্ড হেরাল্ড, নম্বরটা মিস করে গেলাম। আমি বললাম, নম্বর দিয়ে কি হবে? মনে হলো শ্রীবাস্তবকে ফলো করছে। রাস্তার ওদিকটা কেমন অন্ধকার দেখছিস? ওইখানে গাড়িটা ওয়েট করছিল, আমাদের গেটের সামনে গিয়ার চেঞ্জ করলো, দেখলি না? এই বলে ফেলুদা রাস্তা থেকে বাড়ির দিকে ঘুরলো। বাড়িটা গেট থেকে প্রায় 50 গজ দূরে। আমার আন্দাজ আছে, কেননা আমি স্কুলে অনেকবার 100 ইয়ার্স দৌড়েছি। ধীরু কাকার বৈঠকখানায় বাতি জ্বলছে, জানালা দিয়ে ভিতরের দরজাটাও দেখা যাচ্ছে। বাবা আর ধীরু কাকাকে দরজা দিয়ে ঘরে ঢুকতে দেখলাম। ফেলুদা দেখি হঠাৎ থমকে দাঁড়িয়ে সেই জানালার দিকে দেখছে। ওর চোখে ভ্রুকুটি আর দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর ভাবটা দেখে বুঝলাম ও চিন্তিত। জানিস তো হচ্ছে আমার ডাক নাম, কিন্তু আসলে ওটা নয়। ফেলুদা তপেশ থেকে তোপসে করে নিয়েছে। আমি বললাম, কি? আমি থাকতে ভুলটা হবার কোনো মানে হয় না। কি ভুল? ওই জানলাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। গেট থেকে জানালা দিয়ে ঘরের ভিতরটা পরিষ্কার দেখা যায়। ইলেকট্রিক লাইট হলে তাও বা কথা ছিল, কিন্তু তোর কাকা আবার লাগিয়েছেন ফ্লোরোসেন্ট। তাতে কি হয়েছে? তোর বাবাকে দেখতে পাচ্ছিস? শুধু মাথাটা। উনি যে চেয়ারে বসে আছেন, ওই চেয়ারে 10 মিনিট আগে কে বসেছিল? ডক্টর শ্রীবাস্তব। আংটির কৌটোটা তোর বাবাকে দেওয়ার সময় উনি উঠে দাঁড়িয়েছিলেন, মনে পড়ে? এর মধ্যেই ভুলে যাব? সেই সময় এই গেটের কাছে কেউ থেকে থাকলে তার পক্ষে ঘটনাটা দেখে ফেলা অসম্ভব নয়। এই রে, কিন্তু কেউ যে ছিল সেটা তুমি ভাবছো কেন? ফেলুদা নিচু হয়ে নুড়ি পাথরের উপর থেকে একটা ছোট জিনিস তুলে আমার দিকে এগিয়ে দিল। হাতে নিয়ে দেখলাম সেটা একটা সিগারেটের টুকরো। মুখটা ভালো করে লক্ষ্য কর। আমি সিগারেটটা চোখের খুব কাছে নিয়ে এলাম, আর রাস্তার ল্যাম্পের অল্প আলোতেই যা দেখবার সেটা দেখে নিলাম। ফেলুদা হাত বাড়িয়ে সিগারেটটা ফেরত নিয়ে নিল। কি দেখলি? চারমিনার। আর যে লোকটা খাচ্ছিল তার মুখে পান ছিল, তাই পানের দাগ লেগে আছে। ভেরি গুড, চ ভেতরে চ। রাত্রে শোবার আগে ফেলুদা ধীরু কাকার কাছ থেকে আংটিটা চেয়ে নিয়ে সেটা আর একবার ভালো করে দেখে নিল।
ওর যে পাথর সম্বন্ধে এত জ্ঞান ছিল সেটা আমি জানতাম না। ল্যাম্পের আলোতে আংটিটা ধরে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলো, এই যে নীল পাথরগুলো দেখছিস, এগুলোকে বলে স্যাফায়ার, যার বাংলা নাম নীলকান্তমণি। লালগুলো হচ্ছে চুনি অর্থাৎ রুবি, আর সবুজগুলো পান্না, এমারেল্ড। অন্যগুলি যতদূর মনে হচ্ছে পোখরাজ, যার ইংরেজি নাম টোপ্যাজ। তবে আসল দেখবার জিনিস হলো মাঝখানের ওই হিরেটা। এমন হিরে হাতে ধরে দেখার সৌভাগ্য সকলের হয় না। তারপর ফেলুদা আংটিটা বাঁ হাতের কোড়ে আঙুলের পাশের আঙুলে পরে বলল, আওরঙ্গজেবের আঙুল আর আমার আঙুলের সাইজ মিলে যাচ্ছে, দেখেছিস? সত্যি, দেখি ফেলুদার আঙুলে আংটিটা ঠিক ফিট করে গেছে। ল্যাম্পের আলোতে ঝলমলে পাথরগুলির দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে ফেলুদা বলল, কত ইতিহাস জড়িয়ে আছে আংটির সঙ্গে কে জানে। তবে কি জানিস তপসে, এর অতীতে আমার কোনো ইন্টারেস্ট নেই। এটা আওরঙ্গজেবের ছিল কি আলতামশের ছিল কি আকরাম খাঁর ছিল সেটা আনইম্পর্ট্যান্ট। আমাদের জানতে হবে এর ভবিষ্যৎটা কি, আর বর্তমানে কোনো বাবাজি সত্যি করেই এর পেছনে লেগেছেন কি না। আর যদি লেগে থাকেন তবে তিনি কে এবং কেন তার এই দুঃসাহস। তারপর ফেলুদা আংটি হাত থেকে খুলে নিয়ে আমার হাতে দিয়ে বলল, যা ফেরত দিয়ে আয়, আর এসে জানলাগুলো খুলে দে। 2। পরদিন দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা ইমামবাড়া দেখতে বেরিয়ে পড়লাম। বাবা আর ধীরু কাকা মোটরে গেলেন। গাড়িতে যদিও জায়গা ছিল, তবু ফেলুদা আর আমি দুজনেই বললাম যে আমরা টাঙ্গাই যাব। সে দারুণ মজা। কলকাতায় থেকে তো ঘোড়ার গাড়ি চড়াই হয় না। সত্যি বলতে কি আমি কোনোদিনই কোনো রকম ঘোড়ার গাড়ি চড়িনি। ফেলুদা অবশ্য চড়েছে। ও বলল কলকাতার ঠিকা গাড়ির চেয়ে টাঙ্গাই নাকি অনেক বেশি ঝাঁকুনি হয়, আর সেটা নাকি হজমের পক্ষে খুব ভালো। তোর কাকার বাবুর্চি যা ফার্স্ট ক্লাস রাঁধে, বুঝছি এখানে খাওয়ার ব্যাপারে হিসেব রাখাটা খুব মুশকিল হবে। কাজে মাঝে মাঝে এই টাঙ্গা রাইডটার এমনিতেই দরকার হবে। নতুন শহরের রাস্তাঘাট দেখতে দেখতে আর টাঙ্গার ঝাঁকুনি খেতে খেতে যে জায়গাটায় পৌঁছলাম, গাড়োয়ানকে জিজ্ঞেস করাতে ও বলল সেটার নাম কাইজারবাগ। ফেলুদা বলল, জার্মান আর উর্দুতে কেমন মিলিয়েছে দেখেছিস? নবাবী আমলের যত প্রাসাদ টাসাদ সব নাকি কাইজারবাগের আশেপাশেই রয়েছে। গাড়োয়ান এদিকে ওদিকে আঙুল দেখিয়ে সব নাম বলে দিতে লাগলো। वो देखिए बादशाह मंजिल, वो है चांदी वाली बरादरी, उसको बोलता लाखों फटक। কিছু দূর গিয়ে দেখি রাস্তাটা গেছে একটা বিরাট গেটের মধ্যে দিয়ে। গাড়োয়ান বলল, রুমি দরওয়াজা। রুমি দরওয়াজা পেরিয়েই মচ্ছি ভবন, আর মচ্ছি ভবনেই হলো বড়া ইমামবাড়া। ইমামবাড়ার সাইজ দেখে আমার মুখের কথা বন্ধ হয়ে গেল। এত বড় প্রাসাদ যে হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। টাঙ্গা থেকেই ধীরু কাকার গাড়িটা দেখতে পেয়েছিলাম। গাড়োয়ানকে ভাড়া চুকিয়ে দিয়ে আমরা বাবাদের দিকে এগিয়ে গেলাম। বাবা আর ধীরু কাকা একজন লম্বা মাঝবয়সী লোকের সঙ্গে কথা বলছেন। ফেলুদা হঠাৎ আমার কাঁধে হাত দিয়ে চাপা গলায় বলল, ব্ল্যাক স্ট্যান্ডার্ড হেরাল্ড। সত্যিই তো, ধীরু কাকার গাড়ির পাশেই একটা কালো স্ট্যান্ডার্ড গাড়ি দাঁড়িয়ে আছে। মাঠগার্ডে একটা টাটকা ঘষটার দাগ দেখছিস? টাটকা কি করে জানলে? চুনের গুঁড়ো সব ঝরে পড়েনি এখনো, লেগে রয়েছে। রং করা পাঁচিল কিংবা গেটের গায়ে ঘষতে ছিল বোধহয়। আজ সকালে যদি গাড়ি ধোয়া না হয়ে থাকে তাহলে ও দাগ কাল রাত্রেও লেগে থাকতে পারে। ধীরু কাকা আমাদের দেখে বললেন, এসো আলাপ করিয়ে দিই, ইনিই বনবিহারী বাবু যার চিড়িয়াখানা আছে। আমি অবাক হয়ে নমস্কার করলাম। ইনিই সেই লোক। প্রায় 6 ফুট লম্বা, ফর্সা রং, সরু গোঁফ, ছুচলো দাড়ি, চোখে সোনার চশমা, সব মিলিয়ে চেহারাটা বেশ চোখে পড়ার মতো। আমার পিঠে একটা চাপড় মেরে ভদ্রলোক বললেন, লক্ষণের রাজধানী কেমন লাগছে খোকা? জানো তো রামায়ণের যুগে লখনৌ ছিল লক্ষণাবতী। ভদ্রলোকের গলার আওয়াজও দেখলাম বেশ মানানসই। ধীরু কাকা বললেন, বনবিহারীবাবু চৌক বাজারে যাচ্ছিলেন, আমাদের গাড়ি দেখে চলে এলেন। ভদ্রলোক বললেন, হ্যাঁ, দুপুরবেলাটা আমি বাইরের কাজ সারতে বেরোই, সকাল সন্ধ্যা আমার জানোয়ারগুলোর পেছনে
অনেকটা সময় চলে যায়। ধীরু কাকা বললেন, আমরা ভাবছিলাম দলে বলে একবার আপনার ওখানে ধাওয়া করব। এদের খুব শখ একবার আপনার চিড়িয়াখানাটি দেখার। বেশ তো, এনি ডে, আজই আসুন না। আমি তো কেউ এলে খুশিই হই, তবে অনেকেই দেখেছি ভয়েই আসতে চায় না। তাদের ধারণা আমার খাঁচা বুঝি জু গার্ডেনের খাঁচার মতো অত মজবুত নয়। তাই যদি হবে তো আমি আছি কি করে? এ কথায় ফেলুদা ছাড়া আমরা সকলেই হাসলাম। ফেলুদা আমার দিকে সামান্য ঝুঁকে পড়ে চাপা গলায় বলল, জানোয়ারের গন্ধ ঢাকার জন্য কোষে আতর মেখেছে। স্ট্যান্ডার্ড গাড়িটা দেখলাম বনবিহারী বাবুর নয়, কারণ তিনি তার পাশের একটা নীল অ্যাম্বাসাডর গাড়ি থেকে তার ড্রাইভারকে ডেকে তার হাতে দুটো চিঠি দিয়ে বললেন ডাকবাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর আমাদের দিকে ফিরে বললেন, আপনারা ইমামবাড়া দেখবেন তো? তারপরই না হয় সোজা চলে যাব আমার ওখানে। ধীরু কাকা বললেন, তাহলে আপনিও ভেতরে আসছেন আমাদের সঙ্গে? চলুন না, নবাবের কীর্তিটা দেখে নেওয়া যাবে। সেই 63-তে গিয়েছিলাম, লখনৌতে আসার দুদিন বাদেই, তারপর আর যাওয়া হয়নি। গেট দিয়ে ঢুকে একটা বিরাট চত্বরের উপর দিয়ে প্রাসাদের দিকে হাঁটতে হাঁটতে বনবিহারীবাবু বললেন, 200 বছর আগে নবাব আসাফউদ্দৌলা তৈরি করেছিলেন এই প্রাসাদ। ভেবেছিলেন আগ্রা দিল্লিকে টেক্কা দেবেন। ভারতবর্ষের সেরা প্রাসাদ কর্নেওয়ালাদের নিয়ে একটা কম্পিটিশন করলেন। তারা সব নকশা পাঠালো, তার মধ্যে বেস্ট নকশা বেছে নিয়ে তৈরি হলো এই ইমামবাড়া। বাহারের দিক দিয়ে মোগল প্রাসাদের সঙ্গে কোনো তুলনা হয় না, তবে সাইজের দিক থেকে একে একেবারে নাম্বার 1 বলা যায়। এত বড় দরবার ঘর পৃথিবীর কোনো প্রাসাদের নেই। দরবার ঘরটা দেখে মনে হলো তার মধ্যে অনায়াসে একটা ফুটবল গ্রাউন্ড ঢুকে যায়। আর একটা কুয়ো দেখলাম, অত বড় কুয়ো আমি কখনো দেখিনি। গাইড বলল, অপরাধীদের ধরে ধরে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়ে নাকি তাদের শাস্তি দেওয়া হতো। কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগলো ভুলভুলাইয়া। এদিকে ওদিকে এঁকে বেঁকে সুড়ঙ্গ চলে গেছে। সেগুলো এমন কায়দায় তৈরি যে যতবারই এক একটা মোড় ঘুরছি ততবারই মনে হচ্ছে যেন যেখানে ছিলাম সেখানেই আবার ফিরে এলাম। একটা গলির সঙ্গে আর একটা গলির কোনো তফাৎ নেই। দুদিকে দেয়াল, মাথার ওপরে নিচু ছাদ, আর দেওয়ালের ঠিক মাঝখানটায় একটা করে খুপড়ি। গাইড বলল, নবাব যখন বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন তখন ওই খুপড়িগুলোতে পিদিম চলত। রাত্রির বেলা যে কি ভূতেরে ব্যাপার হবে সেটা বেশ বুঝতে পারছিলাম। ফেলুদা যে কেন বারবার পেছিয়ে পড়ছিল আর দেওয়ালের এত কাছ দিয়ে হাঁটছিল সেটা বুঝতেই পারছিলাম না। আমিও গোলক ধাঁধাটা দেখতে দেখতে তার মধ্যে লুকোচুরি খেলার কথা ভাবতে ভাবতে এত মশগুল হয়ে গিয়েছিলাম যে ওর বিষয়ে খেয়ালই ছিল না। এর মধ্যে হঠাৎ বাবা বলে উঠলেন, আরে ফেলু কোথায় গেল? সত্যিই তো, পেছন ফিরে দেখি ফেলুদা নেই। আমার বুকের ভিতরটা ঢিপ করে উঠল। তারপর ফেলু, ফেলু বলে বাবা দুবার ডাক দিতেই ও আমাদের পিছন দিকের একটা গলি দিয়ে বেরিয়ে এলো। বলল, অত তাড়াতাড়ি হাঁটলে গোলকধাঁধার প্ল্যানটা ঠিক মাথায় তুলে নিতে পারবো না। গোলকধাঁধার শেষ গলিটার শেষে যে দরজা আছে সেটা দিয়ে বেরোলেই ইমামবাড়ার বিরাট ছাদে গিয়ে পড়তে হয়। গিয়ে দেখি সেখান থেকে প্রায় সমস্ত লখনৌ শহরটা দেখা যায়। আমরা ছাড়াও ছাদে কয়েকজন লোক ছিল। তাদের মধ্যে একজন অল্প বয়সী ভদ্রলোক ধীরু কাকাকে দেখে হেসে এগিয়ে এলো। ধীরু কাকা বললেন, মহাবীর যে, কবে এলে? ভদ্রলোককে দেখলে যদিও বাঙালি মনে হয় না, তবু তিনি বেশ পরিষ্কার বাংলায় বললেন, 3 দিন হলো। এই সময়টাতে আমি প্রতি বছরই আসি। দেওয়ালিটা সেরে ফিরে যাই। এবারে 2জন বন্ধু আছেন, তাদের লখনৌ শহর দেখাচ্ছি। ধীরু কাকা বললেন, ইনি পিয়ারিলালের ছেলে, বোম্বাইতে অভিনয় করছেন। মহাবীর দেখলাম বনবিহারীবাবুর দিকে কিরকম যেন অবাক হয়ে দেখছেন, যেন ওকে আগে দেখেছেন কিন্তু কোথায় সেটা মনে করতে পারছেন না। বনবিহারীবাবু বললেন, চেনা চেনা মনে হচ্ছে কি? মহাবীর বলল, হ্যাঁ, কিন্তু কোথায় দেখেছি বলুন তো? বনবিহারীবাবু বললেন, তোমার স্বর্গত পিতার সঙ্গে একবার আলাপ হয়েছিল বটে, কিন্তু তুমি তো তখন এখানে ছিলে না। মহাবীর যেন একটু অপ্রস্তুত হয়েই বলল, ও, তাহলে বোধহয় ভুল করছি। আচ্ছা, আসি তাহলে। মহাবীর নমস্কার করে চলে গেল।
ভদ্রলোকের বয়স হয়তো ফেলুদার চেয়েও কিছুটা কম, আর চেহারা বেশ সুন্দর আর শক্ত। মনে হলো নিশ্চয়ই এক্সারসাইজ করেন কিংবা খেলাধুলো করেন। বনবিহারীবাবু বললেন, আমার মনে হয় এবার আমার ওখানে গিয়ে পড়তে পারলে ভালোই হয়। জানোয়ারগুলো যদি দেখতেই হয় তাহলে আলো থাকতে থাকতে দেখাই ভালো। খাঁচাগুলোতে আলোর ব্যবস্থা এখনও করে উঠতে পারিনি। আমরা গাইডকে বকশিস দিয়ে ছাদ থেকে সোজা সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে এলাম। গেটের বাইরে এসে দেখলাম মহাবীর আরও দুজন ভদ্রলোককে নিয়ে সেই কালো স্ট্যান্ডার্ড গাড়িটায় উঠছে। 3 বনবিহারী বাবুর বাড়িতে পৌঁছতে প্রায় 4টে বাজলো। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে একটা চিড়িয়াখানা আছে, কারণ যা আছে তা বাড়ির পিছন দিকটায়। মিউটিনিও প্রায় 30 বছর আগে এক ধনী মুসলমান সওদাগর এ বাড়ি তৈরি করেছিলেন। বনবিহারীবাবু বললেন, আমি বাড়িটা কিনি এক সাহেবের কাছ থেকে। দেখেই বোঝা যায় বাড়িটা অনেক পুরনো, আর দেওয়ালের গায়ে যেসব কারুকার্য আছে তা থেকে নবাবদের কথাই মনে হয়। বাড়ির ভিতর ঢুকে বনবিহারীবাবু বললেন, আপনারা সবাই কফি খান তো? আমার বাড়িতে কিন্তু চায়ের পাট নেই। আমাকে বাড়িতে বেশি কফি খেতে দেওয়া হয় না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, তাই আমার তো মজাই হয়ে গেল। কিন্তু কফি পরে, আগে জানোয়ার দেখা। বৈঠকখানা পেরিয়ে একটা বারান্দা, তারপরেই প্রকাণ্ড বাগান, আর সেই বাগানেই এদিকে ওদিকে রাখা বনবিহারীবাবুর সব খাঁচা। বাগানের মাঝখানে সুচলো শিক দিয়ে ঘেরা একটা পুকুর, সেটাই একটা কুমির রোদ পোহাচ্ছে। বনবিহারীবাবু বললেন, এটাকে বছর 10 আগে মুঙ্গের থেকে এনেছিলাম একেবারে বাচ্চা অবস্থায়। প্রথমে আমার কলকাতার বাড়ির চৌবাচ্চায় ছিল, একদিন দেখি বেরিয়ে এসে একটা আস্ত বেড়ালছানা খেয়ে ফেলেছে। পুকুরের চারপাশ থেকে বাঁধানো রাস্তা অন্য খাঁচাগুলোর দিকে গেছে। একটা খাঁচার দিক থেকে ফ্যাঁস ফ্যাঁস শব্দ শুনে আমরা কুমির ছেড়ে সেই দিকেই গেলাম। গিয়ে দেখি খাঁচার ভেতর একটা মাঝারি গোছের কুকুর সাইজের বেড়াল। তার চোখ দুটো সবুজ আর জলজলে, আর গায়ের রং ডোরাকাটা খয়েরি। এত বড় বেড়ালকে বাঘ বলতেই ইচ্ছে করে। বনবিহারীবাবু বললেন, এটার বাসস্থান আফ্রিকা। এটা কিনি কলকাতায় রিপন স্ট্রিটের এক ফিরিঙ্গি পশু ব্যবসায়ীর কাছ থেকে। এ জিনিস আলিপুরের চিড়িয়াখানাতেও নেই। বেড়ালের পর হায়না, হায়নার পর নেকড়ে, নেকড়ের পর আমেরিকান র্যাটন স্নেক, দারুণ বিষাক্ত সাপ। একরকম সরু ছুঁচলো শামুক পুরী থেকে আমরা অনেকবার এনেছি। এই সাপের লেজের ডগায় সেই রকম একটা শামুকের মতো জিনিস আছে। সাপটা এদিক ওদিক চলার সময় লেজটাকে কাঁপায়, আর তাতে ওই জিনিসটা মাটিতে লেগে একটা ঝুমঝুমির মতো করকর করকর শব্দ হয়। আমেরিকার জঙ্গলে অনেক দূর থেকেই এরকম শব্দ শুনতে পেয়ে নাকি লোকে বুঝতে পারে যে র্যাটল স্নেক ঘোরাফেরা করছে। আরও দুটো জিনিস দেখে ভয়ে গা শিউরে উঠল। একটা কাঁচের বাক্সর মধ্যে দেখলাম নীল রঙের বিশ্রী একটা বিরাট কাঁকড়া বিছে। এটাও আমেরিকার বাসিন্দা, এর নাম ব্লু স্করপিয়ন। আর একটা কাঁচের বাক্সে দেখলাম একটা মানুষের আঙুল ফাঁক করা হাতের মতো বড় কালো রোয়াওয়ালা মাকড়সা, আফ্রিকার বিষাক্ত ব্ল্যাক উইডো মাকড়সা। বনবিহারী বললেন, ওই বিছে আর ওই মাকড়সা, ওই দুটোরই বিষ হলো যাকে বলে নিউরোটক্সিক, অর্থাৎ এক কামড়ে একটা আস্ত মানুষ মেরে ফেলার শক্তি রাখে ওই দুটোই। চিড়িয়াখানা দেখে আমরা বৈঠকখানায় এলাম। আমরা সোফায় বসার পর নিজে একটা চেয়ারে বসে বনবিহারীবাবু বললেন, রাতে চারদিক নিস্তব্ধ হলে মাঝে মাঝে আমার বাগান থেকে বনবেড়ালের ফ্যাঁসফ্যাঁসানি, হায়নার হাসি, নেকড়ের খ্যাঁকড়ানি আর র্যাটল স্নেকের করকরানি মিলে এক অদ্ভুত কোরাস শুনতে পাই। তাতে ঘুমটা হয় বড় আরামের। এরকম বডিগার্ডের সম্ভার আর কজনের আছে বলুন? অবশ্যই চোর এলে এরা খুব হেল্প করতে পারে না বটে, কারণ এরা খাঁচায় বন্দি। তার জন্য আমার আলাদা ব্যবস্থা আছে। বাদশাহ! হাঁক দিতেই পাশের ঘর থেকে বেরিয়ে এলো এক বিরাট কালো হাউন্ড কুকুর। এটাকেই নাকি বনবিহারীবাবু পাহারার জন্য রেখেছেন। শুধু যে বাড়ি পাহারা তা নয়, চিড়িয়াখানারও কোনো অনিষ্ট নাকি বাদশা করতে দেবে না। ফেলুদা আমার পাশেই বসেছিল। কুকুরটা দেখে আমার কানে ফিসফিস করে বলল, ল্যাব্রাডর হাউন্ড, বাস্কারভিলের কুকুরের জাত। বাবা এতক্ষণ একটাও কথা বলেননি। এবার বললেন, আচ্ছা, সত্যিই আপনার এইসব হিংস্র জানোয়ারের মধ্যে বাস করতে ভালো লাগে? বনবিহারীবাবু তার পাইপে তামাক ভরতে ভরতে বললেন, কেন লাগবে না বলুন? ভয়টা কিসের?
এককালে কত বাঘ ভাল্লুক মেরেছি জানেন? ওয়াইল্ড অ্যানিমালস ছাড়া মারতুম না, অব্যর্থ টিপ ছিল। একবার কি যে ভীমরতি ধরলো, চাঁদার জঙ্গলে এক মার্কিনী সাহেবকে বড়াই করে টিপ দেখাতে গিয়ে 150 গজ দূর থেকে এক হরিণ মেরে ফেললুম। আর তারপর সে কি অনুতাপ! সেই থেকে শিকার ছেড়ে দিয়েছি। তবে জানোয়ার ছাড়াও থাকতে পারবো না, তাই চালান দেবার ব্যবসা ধরলুম। ব্যবসা যখন ছাড়লুম তখন বাধ্য হয়েই বাড়িতে চিড়িয়াখানা করলুম। এদের নিয়ে বাস করার কি আনন্দ জানেন? এরা যে হিংস্র ও বিষাক্ত সেটা সকলেরই জানা। এরা তো নিরীহ ভালো মানুষ বলে চালাতে চাইছে না নিজেদের, অথচ মানুষের মধ্যে দেখুন, একজনকে আপনি ভাবছেন সৎ লোক, শেষে হঠাৎ বেরিয়ে গেল সে আসলে একটা ক্রিমিনাল। অন্তরঙ্গ বন্ধুকেই কি আজকের দিনে বিশ্বাস করার জো আছে? তাই স্থির করেছি জানোয়ার পরিবেষ্টিত হয়েই বাকি জীবনটা কাটাবো, তাতে শান্তি অনেক বেশি। আমি মশাই সাতেও নেই, পাঁচেও নেই, নিজের সম্পত্তি একা নিজে ভোগ করছি, তাতে কে কি ভাবছে না ভাবছে সেই নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? তবে শুনেছি আমার এই চিড়িয়াখানার দৌলতে পাড়ায় নাকি চুরি চামারি বন্ধ হয়ে গেছে। তাহলে বলতে হয় অজান্তে আমি লোকের উপকারই করছি। এই শেষ কথাটা শুনে আমি প্রথমে ধীরু কাকার দিকে, তারপরে ফেলুদার দিকে চাইলাম। বনবিহারী বাবু কি তাহলে শ্রীবাস্তবের বাড়ির ঘটনাটা জানেন না? এই প্রশ্নের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কারণ বনবিহারী বাবুর বেয়ারা কফি আর মিষ্টি এনে দেবার প্রায় সঙ্গে সঙ্গেই শ্রীবাস্তব এসে হাজির হলেন। সকলকে নমস্কার টমস্কার করে ধীরু কাকাকে বললেন, আপনাদের বাড়ির কাছে কেলভিন রোডে একটি ছেলে গাছ থেকে পড়ে হাত ভেঙেছে, তাকে দেখে আপনার বাড়ি গিয়ে দেখি আপনারা ফিরেননি, তাই এখানে চলে এলাম। ধীরু কাকা শ্রীবাস্তবের দিকে চোখ দিয়ে একটা ইশারা করে বুঝিয়ে দিলেন যে তার আংটি ঠিকই আছে। বনবিহারী বাবুর সঙ্গে দেখলাম শ্রীবাস্তবের যথেষ্ট আলাপ। ছোট শহরে পাড়ার লোকেদের পরস্পরের মধ্যে আলাপটা বোধহয় সহজেই হয়। শ্রীবাস্তব ঠাট্টার সুরে বললেন, বনবিহারী বাবু, আপনার পাহারাদারেরা কিন্তু আজকাল ফাঁকি দিচ্ছে। বনবিহারী বাবু একটু অবাক হয়েই বললেন, কিরকম? কাল আমার বাড়িতে চোর এলো আর আপনার এক ভি জানোয়ার কিছু সাদা শব্দ করলো না। সে কি? চোর আপনার বাড়িতে কখন? রাত 3টের কাছাকাছি। নেই কিছুই, ঘুমটা ভেঙে গেল আমার, তাই পালিয়ে গেল। না নিলেও খুব এক্সপার্ট বলতে হবে, আমার বাদশা অন্তত খুবই সজাগ। 200 গজের মধ্যে আপনার বাড়ি, আর চোর এলেও আমার কম্পাউন্ডের পিছন দিয়েই তাকে যেতে হবে। যাকগে, আপনাকে ঘটনাটা জানিয়ে রাখলাম। কফির সঙ্গে একরকম মিষ্টি দিয়ে গেছিল প্লেটে। শ্রীবাস্তব বললেন, সেটার নাম সান্ডিলা লাড্ডু। সান্ডিলা লাড্ডু, গুলাবি রেউড়ি আর ভুনা পেঁড়া, এই 3 মিষ্টি হলো লখনৌয়ের স্পেশালিটি। আমার নিজের মিষ্টি জিনিসটা খুব ভালো লাগে না, তাই আমি ওসব কথায় বিশেষ কান না দিয়ে বনবিহারী বাবুকে লক্ষ্য করছিলাম। ওকে যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছিল। ফেলুদা কিন্তু দেখি এর মধ্যেই 2টো লাড্ডু শেষ করে নিয়ে আমার কফির পেয়ালার উপর মাছি তাড়াবার মতো করে হাত নাড়িয়ে দারুণ কায়দায় আমার প্লেট থেকে আর একটা লাড্ডু তুলে নিল। বনবিহারী বাবু হঠাৎ শ্রীবাস্তবের দিকে ফিরে বললেন, আপনার সেই বাদশাহী আংটি ঠিক আছে তো? শ্রীবাস্তবের হঠাৎ বিষম লেগে গেল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কাশিটাকে হাসিতে চেঞ্জ করে বললেন, ও বাবা, আপনার দেখি মনে আছে। বনবিহারী পাইপের ধোঁয়া ছেড়ে বললেন, মনে থাকবে না? আমার যদিও ওসব ব্যাপারে ইন্টারেস্ট নেই, তবু ওরকম আংটি তো সচরাচর দেখা যায় না। শ্রীবাস্তব বললেন, আংটি ঠিকই আছে, ওর ভ্যালু আমার জানা আছে। বনবিহারী বাবু এবার হঠাৎ উঠে পড়ে বললেন, এক্সকিউজ মি, আমার বেড়ালের খাবার সময় হয়ে গেছে। এই কথার পর আর থাকা যায় না, তাই আমরা উঠে পড়লাম। বাইরে এসে একজন লোককে হাতে একটা ব্যাগ নিয়ে বনবিহারী বাবুর গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখা গেল। তার যে দারুণ মাসল সেটা গায়ে জামা থাকলেও বোঝা যায়। শুনলাম তার নাম নাকি গণেশ গুহ। বনবিহারী বাবুর যখন জানোয়ার চালান দেওয়ার কারবার ছিল তখন থেকেই নাকি ইনি আছেন। এখন নাকি চিড়িয়াখানা দেখাশোনা করেন। বনবিহারী বাবু বললেন, গণেশকে ছাড়া আমার চিড়িয়াখানা মেনটেন করা সম্ভব হতো না। ওর ভয় বলে কোনো বস্তুই নেই। একবার ওয়াইল্ড ক্যাটের আঁচড় খাওয়া সত্ত্বেও ও আমার চাকরি ছাড়েনি। আমরা যখন গাড়িতে উঠছি তখন বনবিহারী বাবু বললেন, আপনারা আসাতে খুব ভালো লাগলো, মাঝে মাঝে এসে পড়বেন না হয়। এখন এখানেই আছেন তো? বাবা বললেন, কদিন আছি,
তারপর ভাবছি এদের একবার হরিদ্বারটা দেখিয়ে আনবো। বটে, লক্ষ্মণঝোলা থেকে একটা 12 ফুট পায়থনের খবর এসেছে। আমিও তো একবার ওদিকটায় যাবো যাবো করছিলাম। শ্রীবাস্তবকে আমরা ওর বাড়ির সামনে নামিয়ে দিলাম। ঠিক সেই সময় বনবিহারীবাবুর বাড়ির দিক থেকে একটা বিকট চিৎকার শুনতে পেলাম। ফেলুদা একটা হাই তুলে বলল, হায় না! বাপরে, একেই বলে হায়নার হাসি? শ্রীবাস্তব বললেন তার নাকি প্রথম প্রথম এই হাসি শুনে গা ছমছম করত, এখন অভ্যেস হয়ে গেছে। আপনার বাড়িতে কাল আর কোনো উপদ্রব হয়নি তো? ধীরু কাকা প্রশ্ন করলেন। শ্রীবাস্তব হেসে বললেন, নো নো, নাথিং। আমরা যখন বাড়িতে ফিরলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। গাড়ি থেকে নেমে শুনতে পেলাম দূর থেকে একটা ঢাক ঢোলের শব্দ আসছে। ধীরু কাকা বললেন, দেওয়ালির সময় এখানে রামলীলা হয়, এটা তারই প্রিপারেশন হচ্ছে। আমি বললাম, রামলীলা কিরকম? প্রায় 10টা মানুষের সমান উঁচু একটা রাবণ তৈরি করে তার ভিতর বারুদ বোঝাই করা হয়। তারপর 2জন ছেলেকে মেকআপ টেকআপ করিয়ে রাম লক্ষ্মণ সাজায়। তারা রথে চড়ে এসে তীর দিয়ে রাবণের দিকে তাক করে মারে, আর সেই সঙ্গে রাবণের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর গা থেকে তুবড়ি, হাউই, চরকি, রং মশাল ছড়াতে ছড়াতে রাবণ পুড়ে ছাই হয়ে যায়। সে একটা দেখবার জিনিস। বাড়িতে ঢুকতে বেয়ারা শ্রীবাস্তবের আসার খবরটা দিল। তারপর বলল, और एक साधु बाबा भी आया था, आध घंटा बैठ के चला गया। সাধু বাবা? ধীরু কাকার ভাব থেকে বুঝলাম উনি কোনো সাধু বাবাকে এক্সপেক্ট করছিলেন না। কোথায় বসেছিলেন? বেয়ারা বলল, বৈঠকখানায়। আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন? হ্যাঁ। আমার নাম করেছিলেন? বেয়ারা তাতেও বলল হ্যাঁ। তাজ্জব ব্যাপার। হঠাৎ কি মনে করে ধীরু কাকা ঝড়ের মতো শোবার ঘরে গিয়ে ঢুকলেন। তারপরে গোদরেজ আলমারি খোলার শব্দ পেলাম, আর তারপরেই শুনলাম ধীরু কাকার চিৎকার, সর্বনাশ! বাবা আর আমি আর ফেলুদা প্রায় একসঙ্গে হুড়মুড় করে ধীরু কাকার ঘরে ঢুকলাম। গিয়ে দেখি উনি আংটির কৌটোটা হাতে নিয়ে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছেন। কৌটোর ঢাকনা খোলা, আর তার ভিতরে আংটি নেই। ধীরু কাকা কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে ধপ করে তার খাটের উপর বসে পড়লেন। পরদিন সকালে মনে হলো যে শীতটা একটু বেড়েছে, তাই বাবা বললেন গলায় একটা মাফলার জড়িয়ে নিতে। বাবার কপালে ভ্রুকুটি আর একটা অন্যমনস্ক ভাব দেখে বুঝতে পারছিলাম যে উনি খুব ভাবছেন। ধীরু কাকাও কোথায় জানি বেরিয়ে গেছেন, আর কাউকে কিছু বলেও যাননি। কালকের ঘটনার পর থেকেই কেবল বলছেন, শ্রীবাস্তবকে মুখ দেখাবো কি করে? বাবা অবশ্য অনেক সান্ত্বনা দেবার চেষ্টা করেছিলেন। বিকেলবেলা সন্ন্যাসী সেজে চোর এসে তোমার বাড়ি থেকে আংটি নিয়ে যাবে, সেটা তুমি জানবে কি করে? তার চেয়ে তুমি বরং পুলিশে একটা খবর দিয়ে দাও। তুমি তো বলছিলে ইন্সপেক্টর গড়গড়ির সঙ্গে তোমার খুব আলাপ আছে। এও হতে পারে যে ধীরু কাকা হয়তো পুলিশে খবর দিতেই বেরিয়েছেন। সকালে যখন চা আর জ্যাম রুটি খাচ্ছি তখন বাবা বললেন, ভেবেছিলাম আজ তোদের রেসিডেন্সিটা দেখিয়ে আনবো, কিন্তু এখন মনে হচ্ছে আজকের দিনটা থাক। তোরা দুজনে বরং কোথাও ঘুরে আসিস কাছাকাছির মধ্যে। কথাটা শুনে আমার একটু হাসি পেয়ে গেল, কারণ ফেলুদা বলছিল ওর একটু পায়ে হেঁটে শহরটা দেখার ইচ্ছে আছে, আর আমিও মনে মনে ঠিক করেছিলাম ওর সঙ্গে যাব। আমি জানতাম শুধু শহর দেখা ছাড়াও ওর অন্য উদ্দেশ্য আছে। আমি সন্ধ্যাবেলা থেকেই দেখছি ওর চোখের দৃষ্টিটা মাঝে মাঝে কেমন জানি তীক্ষ্ণ হয়ে উঠছে। 8টার একটু পরেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম। গেটের কাছাকাছি এসে ফেলুদা বলল, তোকে ওয়ার্নিং দিচ্ছি, বক বক করলে বা বেশি প্রশ্ন করলে তোকে ফেরত পাঠিয়ে দেবো। বোকা সেজে থাকবি আর পাশাপাশি হাঁটবি। কিন্তু ধীরু কাকা যদি পুলিশে খবর দেন, তাতে তোর কি? ওরা যদি তোমার আগে চোর ধরে ফেলে, তাতে আর কি, নিজের নামটা চেঞ্জ করে ফেলবো। ধীরু কাকার বাড়িটা যে রাস্তায়, সেটার নাম ফ্রেজার রোড। বেশ নির্জন রাস্তাটার দুদিকে গেট আর বাগানওয়ালা বাড়ি। তাতে শুধু যে বাঙালিরা থাকে তা নয়। ফ্রেজার রোডটা গিয়ে পড়েছে ডাপলিং রোডে। লখনৌতে একটা সুবিধা আছে, রাস্তার নামগুলো বেশ বড় বড় পাথরের ফলকে লেখা থাকে। কলকাতার মতো খুঁজে বার করতে সময় লাগে না। ডাপলিং রোডটা যেখানে গিয়ে পার্ক রোডে মিশেছে, সেই মোড়টাতে একটা পানের দোকান দেখে ফেলুদা হেলতে দুলতে সেটার সামনে গিয়ে বলল, মিঠা পান হ্যাঁ?
मीठा पान नहीं बाबूजी, लेकिन मीठा मसाला देके बना देने सकता। তাই দিজিয়ে। তারপর আমার দিকে ফিরে বলল, বাংলাদেশ ছাড়লেই এই একটা প্রবলেম। পানটা কিনে মুখে পুরে দিয়ে ফেলুদা বলল, হ্যাঁ ভাই, আমি এ শহরে নতুন লোক, এখানকার রামকৃষ্ণ মিশনটা কোথায় বলতে পারো? ফেলুদা অবশ্য হিন্দিতে প্রশ্ন করছিল আর লোকটাও হিন্দিতে জবাব দিয়েছিল, কিন্তু আমি বাংলাতেই লিখছি। দোকানদার বলল, রামকিষান মিশির, রামকৃষ্ণ মিশন। শহরে একজন বড় সাধু বাবা এসেছেন, আমি তার খোঁজ করছি, শুনলাম তিনি নাকি রামকৃষ্ণ মিশনে উঠেছেন। দোকানদার মাথা নেড়ে বিড়বিড় করে কি জানি বলে বিড়ি বাঁধতে আরম্ভ করে দিল। কিন্তু দোকানের পাশেই একটা খাটিয়ায় একটা ইয়া বড় গোঁফওয়ালা লোক একটা পুরনো মরচে ধরা বিস্কুটের টিন বাজিয়ে গান করছিল। সে হঠাৎ ফেলুদাকে জিজ্ঞেস করলো, কালো গোঁফদাড়িওয়ালা কালো চশমা পরা সাধু কি? তাই যদি হয় তাহলে তাকে কাল সন্ধ্যাবেলা টাঙ্গার স্ট্যান্ড কোথায় বলে দিয়েছিলাম। কোথায় টাঙ্গার স্ট্যান্ড? এখান থেকে 5 মিনিট। ওই দিকে প্রথম চৌমাথাটাই গেলেই সার সার গাড়ি দাঁড়ানো আছে, দেখতে পাবেন। শুক্রিয়া। শুক্রিয়া কথাটা এই প্রথম শুনলাম। ফেলুদা বলল, ওটা হলো উর্দিতে থ্যাংক ইউ। টাঙ্গা স্ট্যান্ডে পৌঁছে 7টা টাঙ্গাওয়ালাকে জিজ্ঞেস করার পর 8 বারের বার 57 নম্বর গাড়ির গাড়োয়ান বলল যে গতকাল সন্ধ্যায় একজন গেরুয়া পরা দাড়ি গোপওয়ালা লোক তার গাড়ি ভাড়া করেছিল বটে। কোথায় নিয়ে গিয়েছিলে সাধু বাবাকে? ফেলুদা প্রশ্ন করল। গাড়োয়ান বলল, স্টেশন। স্টেশন? হ্যাঁ। কত ভাড়া এখান থেকে? 12 আনা। কত টাইম লাগবে পৌঁছতে? 10 মিনিটের মতো। 4 আনা বেশি দিলে 8 মিনিটে পৌঁছে দেবে? ट्रेन पकड़ना है क्या? ट्रेन बोले ट्रेन, बढ़िया ट्रेन, बादशाही एक्सप्रेस। गारोआन একটু বোকার মতো হেসে বলল, चलिए 8 मिनट में पहुंचा देंगे। গাড়ি ছাড়বার পর ফেলুদাকে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, সেই সাধু বাবা কি এখনো বসে আছেন স্টেশনে আংটি নিয়ে? এটা বলাতে ফেলুদা আমার দিকে এমন কটমট করে চাইলো যে আমি একেবারে চুপ মেরে গেলাম। কিছুক্ষণ যাবার পর ফেলুদা গারোয়ানকে জিজ্ঞেস করলো, সাধু বাবার সঙ্গে কোনো মালপত্র ছিল কি? গারোয়ান একটুক্ষণ ভেবে বলল, মনে হয় একটা বাক্স ছিল, তবে বড় নয়, ছোট। স্টেশনে পৌঁছে টিকিট ঘরের লোক, গেটের চেকার, কুলি টুলি এদের কাউকে জিজ্ঞেস করে কোনো ফল হলো না। রেস্টুরেন্টের ম্যানেজার বাঙালি, তিনি বললেন, আপনি কি পবিত্রানন্দ ঠাকুরের কথা বলছেন যিনি দেরাদুনে থাকেন? তিনি তো 3 দিন হলো সবে এসেছেন, তার তো এখনো ফিরে যাবার সময় হয়নি। আর তার সঙ্গে তো দেদার সাঙ্গপাঙ্গ চেলাচামুন্ডা। সব শেষে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের যে দারোয়ান, তাকে জিজ্ঞেস করতে সে বলল, একজন গেরুয়া পরা দাড়িওয়ালা লোক গতকাল সন্ধ্যায় এসেছিল বটে। ওয়েটিং রুমে বসেছিলেন? আগে না, বসেননি, তবে বাথরুমে ঢুকেছিলেন, হাতে একটা ছোট বাক্স ছিল। তারপর? তারপর তো জানি না। সে বাথরুমে ঢোকার পর তাকে আর দেখেননি? দেখেছি বলে তো মনে পড়ছে না। তুমি এখানেই ছিলে তো? তা তো থাকবোই, ডুন এক্সপ্রেস আসছে তখন, ঘরে অনেক লোক যে। তাহলে হয়তো খেয়াল করনি, এমনও হতে পারে তো। তা পারে, কিন্তু লোকটার হাবভাব দেখে মনে হলো যে সে বলতে চায় যে সাধু বাবা বেরোলে সে নিশ্চয়ই দেখতে পেত। কিন্তু তাহলে সে সাধু বাবা গেলেন কোথায়? স্টেশনে আর বেশিক্ষণ থেকে রহস্যের উত্তর পাওয়া যাবে না, তাই আমরা বাইরে বেরিয়ে এলাম। এখানেও বাইরে টাঙ্গার লাইন, আর তারই একটাতে আমরা উঠে পড়লাম। টাঙ্গা জিনিসটাকে আর অবজ্ঞা করতে পারছিলাম না, কারণ 57 নম্বরের গাড়োয়ান আমাদের ঠিক 7 মিনিট 57 সেকেন্ডে স্টেশনে পৌঁছে দিয়েছিল। এবারেও কিন্তু গাড়ি ছাড়বার পরে আমার মুখ থেকে একটা প্রশ্ন বেরিয়ে পড়ল, সাধু বাবা বাথরুমে গিয়ে ভ্যানিশ করে গেল? ফেলুদা দাঁতের ফাঁক দিয়ে চিক করে খানিকটা পানের পিক রাস্তায় ফেলে দিয়ে বলল, তা হতে পারে, আগেকার দিনে তো সাধু সন্ন্যাসীদের ভ্যানিশ ট্যানিশ করবার ক্ষমতা ছিল বলে শুনেছি। বুঝলাম ফেলুদা কথাটা সিরিয়াসলি বলছে না, যদি ওর মুখ দেখে সেটা বোঝার কোনো উপায় নেই।
স্টেশনের গেট ছাড়িয়ে বড় রাস্তায় পড়তেই একটা ব্যান্ডের আওয়াজ পেলাম। ভোপ্পার 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 আওয়াজটা এগিয়ে আসছে। তারপর দেখলাম আমাদেরই মতো এক টাঙা, কিন্তু সেটার গায়ে কাগজের ফুল, বেলুন, ফ্ল্যাগ এইসব দিয়ে খুব সাজানো হয়েছে। বাজনাটা বাজছে একটা লাউড স্পিকারে, আর একটা রঙিন কাগজের গাধার টুপি পরা লোক গাড়ির ভিতর থেকে গোছা গোছা করে কি একটা ছাপানো কাগজ রাস্তার লোকের দিকে ছুড়ে দিচ্ছে। ফেলুদা বলল, হিন্দি ফিল্মের বিজ্ঞাপন। সত্যিই তাই। গাড়িটা আর একটু কাছে আসতেই রংচঙে ছবি আঁকা বিজ্ঞাপনের বোর্ডটা দেখতে পেলাম। ছবির নাম ডাকু মনসুর। হ্যান্ডবিলের দু একটা আমাদের গাড়ির ভিতরে এসে পড়লো, আর ঠিক সেই সময় একটা দলা পাকানো সাদা কাগজ বেশ জোরে গাড়ির মধ্যে এসে ফেলুদার বুক পকেটে লেগে গাড়ির মেঝেতে পড়ল। আমি চেঁচিয়ে বলে উঠলাম, লোকটাকে দেখেছি ফেলুদা, কাবলিওয়ালার পোশাক। কিন্তু আমার কথা শেষ হলো না। ফেলুদা চট করে কাগজটা তুলে নিয়ে এক লাফে চলন্ত টাঙ্গা থেকে রাস্তায় নেমে পাই পাই করে যেদিকে লোকটাকে দেখা গিয়েছিল সেই দিকে ছুটে গেল। ভিড়ের মধ্যে কলিশন বাঁচিয়ে একটা মানুষ কত স্পিডে ছুটতে পারে সেটা এই প্রথম দেখলাম। এর মধ্যেও বেশি টাঙাওয়ালা গাড়ি থামিয়েছে। আমি আর কি করব, অপেক্ষা করে রয়েছি। ব্যান্ডের আওয়াজ ক্রমশ মিলিয়ে আসছে, তবে রাস্তায় কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে এখনো হ্যান্ডবিল কুড়োচ্ছে। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফিরে এসে গাড়োয়ানকে ইশারা করে চালানোর হুকুম দিয়ে এক লাফে গাড়িতে উঠে ধপ করে সিটে বসে পড়ে ফেলুদা বলল, নতুন জায়গাতে অলিগলিগুলো জানা নেই, তাই বাবাজি রক্ষা পেয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, তুমি লোকটাকে দেখেছিলে? তুই দেখলি আর আমি দেখবো না? আমি আর কোনো কথা বললাম না। ফেলুদা লোকটাকে না দেখে থাকলে আমি ওকে বলতাম যে যদিও লোকটার গায়ে কাবলিওয়ালার পোশাক ছিল, কিন্তু অত কম লম্বা কাবলিওয়ালা আমি কখনো দেখিনি। ফেলুদা এবার পকেট থেকে দলা পাকানো কাগজটা খুলে হাত দিয়ে ঘষে সমান করে চোখের খুব কাছে নিয়ে তার মধ্যে যে লেখাটা ছিল সেটা পড়ে ফেলল। তারপর সেটাকে 3 ভাঁজ করে ওর মানি ব্যাগের ভিতর নিয়ে নিল। লেখাটা যে কি ছিল সেটা আর আমার জিজ্ঞেস করার সাহস হলো না। বাড়ি ফিরে দেখি ধীরু কাকার সঙ্গে শ্রীবাস্তব এসেছেন। শ্রীবাস্তবকে দেখে মনে হলো না যে আংটিটা যাওয়াতে তার খুব একটা দুঃখ হয়েছে। তিনি বললেন, ও আংটি ছিল অপয়া, যার কাছে যাবে তারই দুশ্চিন্তা হবে, বিপদ হবে, বাড়িতে ডাকু আসবে। আপনি তো লাকি ধীরুবাবু। ধরুন যদি ডাকু এসে ঝামেলা করতো, গোলাগুলি চালাতো। ধীরু কাকা একটু হেসে বললেন, তাহলে তবু তার একটা মানে হতো। এ যে একেবারে ভাঁওতা দিয়ে বুদ্ধু বানিয়ে জিনিসটা নিয়ে চলে গেল, এটা যেন কিছুতেই হজম করতে পারছি না। শ্রীবাস্তব বললেন, আপনি কেন ভাবছেন ধীরুবাবু? আংটি আমার কাছে থাকলেও যেত, আপনার কাছে থাকলেও যেত। আর আপনি যে বলছিলেন পুলিশে খবর দেবেন, তাও করবেন না। ওতে আপনার বিপদ আরও বেড়ে যাবে। যারা চুরি করলো তারা খেপে গিয়ে ফির আপনাদের উপর হামলা করবে। ফেলুদা এতক্ষণ একটা সোফায় বসে একটা লাইফ ম্যাগাজিন দেখছিল। এবার সেটাকে বন্ধ করে টেবিলে রেখে দিয়ে হাত দুটোকে সোফার মাথার পিছনে এলিয়ে দিয়ে বলল, মহাবীরবাবু জানেন এই আংটির কথা? পিয়ারিলালের ছেলে? হ্যাঁ। সে তো আমি জানি না ঠিক। মহাবীর ডুন স্কুলে পড়তো, ওখানেই থাকতো। তারপর মিলিটারি একাডেমিতে জয়েন করেছিল। তারপর সেটা ছেড়ে দিল, বোম্বাই গিয়ে ফিল্মে অ্যাক্টিং শুরু করলো। উনি ফিল্মে নামার ব্যাপারে পিয়ারিলালের মত ছিল? সে বিষয়ে আমায় কিছু বলেননি পিয়ারিলাল, তবে জানি উনি ছেলেকে খুব ভালোবাসতেন। পিয়ারিলাল মারা যাবার সময় মহাবীর কাছে ছিলেন? না, বোম্বাই ছিল, খবর পেয়ে এসে গেল। ধীরু কাকা বললেন, ফেলুবাবু যে একেবারে পুলিশের মতো জেরা করছো। বাবা বললেন, ও যে শখের ডিটেকটিভ, ওর ওদিকে বেশ ইয়ে আছে। শুনে শ্রীবাস্তব খুব অবাক হয়ে ফেলুদার দিকে তাকিয়ে বললেন, বাহ, ভেরি গুড, ভেরি গুড। কেবল ধীরু কাকাই যেন একটু ঠাট্টার সুরে বললেন, খোদ ডিটেকটিভের বাড়ি থেকেই মালটা চুরি হলো, এটাই যা আফসোস। ফেলুদা এসব কথাবার্তায় কোনো মন্তব্য না করে শ্রীবাস্তবকে আর একটা প্রশ্ন করল, মহাবীরবাবুর ফিল্মে অ্যাক্টিং করে ভালো রোজগার হচ্ছে কি? শ্রীবাস্তব বললেন, সেটা ঠিক জানি না, মাত্র 2 বছর তো হলো। ওর এমনিতে টাকার কোনো অভাব আছে? না, কারণ পিয়ারিলাল ওকেই সম্পত্তি দিয়ে গেছেন। সিনেমাটা ওর শখের ব্যাপার। বলে ফেলুদা আবার লাইফটা তুলে নিল।
শ্রীবাস্তব হঠাৎ তার রিস্টওয়াচের দিকে তাকিয়ে বললেন, এ দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেশেন্টের কথাই ভুলে গেছি, আমি চলি। শ্রীবাস্তবকে তার গাড়িতে পৌঁছে দিতে বাবা ধীরু কাকা বাইরে গেলে পর ফেলুদা ম্যাগাজিনটা বন্ধ করে একটা বিরাট হাই তুলে বলল, তোর চাঁদে যেতে ইচ্ছে করে না মঙ্গল গ্রহে? আমি বললাম, আমার এখন শুধু একটা জিনিসই ইচ্ছে করছে। ফেলুদা আমার কথায় কান না দিয়ে বলল, লাইফে চাঁদের সারফেসের ছবি দিয়েছে, দেখে জায়গাটাকে খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে না। মঙ্গল সম্বন্ধে তবু একটা কৌতূহল হয়। আমি এবার একেবারে চেয়ার ছেড়ে উঠে বললাম, ফেলুদা, আমার কৌতূহল হচ্ছে তোমার মানিব্যাগে যে কাগজটা আছে সেইটি দেখার জন্য। ও, ওইটে? ওটা দেখাবে না বুঝি? ওটা উর্দুতে লেখা, তবু দেখি না। এই দেখ। ফেলুদা ভাঁজ করা কাগজটা বার করে সেটা 2 আঙুলের ফাঁকে ধরে ক্যারামের বুটির মতো করে আমার দিকে ছুঁড়ে দিল। খুলে দেখি সেটাই লেখা আছে, খুব হুঁশিয়ার। আমি বললাম, তবে যে বললে উর্দু? বকচন্দর। খুব আর হুঁশিয়ার এই দুটো কথাই যে উর্দু সেটাও বুঝি তোর জানা নেই? সত্যি তো। মনে পড়লো একবার বাবা বলেছিলেন, যে কোনো বাংলা উপন্যাস নিয়ে তার যে কোনো একটা পাতা খুলে পড়ে দেখ, দেখবি প্রায় অর্ধেক কথা হয় উর্দু, নয় ফার্সি, নয় ইংরেজি, না হয় পর্তুগিজ, না হয় অন্য কিছু। এসব কথা বাংলায় এমন চলে গেছে যে আমরা ভুলে গেছি এগুলো আসলে বাংলা নয়। আমি লাল অক্ষরে লেখা কথা দুটোর দিকে চেয়ে আছি দেখে প্রায় যেন আমার মনের প্রশ্নটা আন্দাজ করেই ফেলুদা বলল, একটা সাজা পানের ডগা দিয়ে অনেক সময় চুন খয়ের মেশানো লাল রস চুঁইয়ে পড়ে, দেখেছিস? এটা সেই পানের ডগা দিয়ে লাল রস দিয়ে লেখা। আমি লেখাটা নাকের কাছে আনতেই পানের গন্ধ পেলাম। কিন্তু কে লিখেছে বলো তো? জানি না। লোকটা বাঙালি তো বটেই, জানি না। কিন্তু তোমাকে কেন লিখতে যাবে? তুমি তো আর আংটি চুরি করনি। ফেলুদা হো হো করে হেসে বলল, হুমকি জিনিসটা কি আর চোরকে দেয় রে বোকা? ওটা দেয় চোরের যে শত্রু তাকে, অর্থাৎ ডিটেকটিভকে। তাই এসব কাজে নামতে হলে ডিটেকটিভের একেবারে প্রাণটি হাতে নিয়ে নামতে হয়। আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল। আর বুঝতে পারলাম যে গলাটা কেমন জানি শুকিয়ে আসছে। কোনো রকমে ঢোক গিলে বললাম, তাহলে এবার থেকে সত্যিই হুঁশিয়ার হওয়া উচিত। হুঁশিয়ার হইনি সে কথা তোকে কে বললে? এই বলে ফেলুদা পকেট থেকে একটা গোল কৌটো বার করে আমার নাকের সামনে ধরল। দেখলাম বাক্সটার ঢাকনায় লেখা রয়েছে দশং সংস্কার চূর্ণ। ওটা যে একটা দাঁতের মাজনের নাম সেটা আমি ছেলেবেলা থেকে জানি, কারণ দাদু ওটা ব্যবহার করতেন। তাই আমি একটু অবাক হয়েই বললাম, দাঁতের মাজন দিয়ে কি করে হুঁশিয়ার হবে ফেলুদা? তোর যেমন বুদ্ধি, দাঁতের মাজন হতে যাবে কেন? তবে ওটাই কি আছে? চোখ দুটো গোল করে গলা বাড়িয়ে আর নামিয়ে নিয়ে ফেলুদা বলল, চূর্ণীকৃত ব্রহ্মাস্ত্র। 5। রাত্রে খাওয়া দাওয়ার পর ফেলুদা হঠাৎ বলল, তোপসে কি মনে হচ্ছে বলতো? আমি বললাম, কিসের কি মনে হচ্ছে? এই যে সব ঘটনা ঘটছে টটছে। বারে বা, সে তো তুমি বলবে, আমি আবার কি করে বলবো? আমি কি ডিটেকটিভ নাকি? আর সন্ন্যাসীটা কে সেটা না জানা অবধি তো কিছুই বোঝা যাবে না। কিন্তু কিছু কিছু জিনিস তো বোঝা যাচ্ছে। যেমন সন্ন্যাসীটা বাথরুমে ঢুকে আর বেরোলো না, এটা তো খুব রিভিলিং। রিভিলিং মানে? রিভিলিং মানে যার থেকে অনেক কিছু বোঝা যায়। এখানে কি বোঝা যাচ্ছে তুই নিজে বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি যে ওয়েটিং রুমের দারোয়ানটা অন্যমনস্ক ছিল, তোর মুন্ডু। তবে সন্ন্যাসী বেরোলে নিশ্চয়ই দারোয়ানের চোখে পড়তো। তাহলে সন্ন্যাসী বেরোয়নি? সন্ন্যাসীর হাতে কি ছিল মনে আছে? আমি তো আর, ও হ্যাঁ হ্যাঁ, অ্যাটাচি কেস। সন্ন্যাসীর হাতে অ্যাটাচি কেস দেখেছিস কখনো? তা দেখিনি। সেই তো বলছি, ওটা থেকেই সন্দেহ হয়। কি সন্দেহ হয়? যে সন্ন্যাসী আসলে সন্ন্যাসী নন, উনি প্যান্ট শার্ট কি ধুতি পাঞ্জাবি পরা আমাদেরই মতো অসন্ন্যাসী। আর সেই পোশাক ছিল ওই অ্যাটাচি কেসে। গেরুয়াটা ছিল ছদ্মবেশ, খুব সম্ভবত দাড়ি গোপটাও। বুঝেছি, সেগুলো ও বাক্সে পুরে নিয়েছে আর অন্য পোশাক পরে বেরিয়ে এসেছে, তাই দারোয়ান ওকে চিনতে পারেনি। গুড, এইবার মাথা খুলেছে। কিন্তু আজ সকালে তাহলে কে তোমার গায়ে কাগজ ছুঁড়ে মারলো? হয় ও নিজেই,
না হয় ওর কোনো লোক স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করছিল। আমি যে একে তাকে সন্ন্যাসীর কথা জিজ্ঞেস করছি সেটাও শুনেছিল, আর তাই হুমকি দিয়ে গেল। বুঝেছি, কিন্তু এছাড়া আর কোনো রহস্য আছে কি? বাবা, ভুলিস কি? রহস্যের কোনো শেষ আছে নাকি? শ্রীবাস্তবকে স্ট্যান্ডার্ড গাড়িতে কে ফলো করলো? সেও কি ওই সন্ন্যাসী না অন্য কেউ? গেটের বাইরে দাঁড়িয়ে চারমিনার আর পান খেতে খেতে কে ওয়াচ করছিল? পিয়ারিলাল কোন স্পাই এর কথা বলতে চেয়েছিলেন? বনবিহারী বাবু হিংস্র জানোয়ার পোষেন কেন? পিয়ারিলালের ছেলে বনবিহারী বাবুকে আগে কোথায় দেখেছে? সে আংটির ব্যাপার কতখানি জানে? রাত্রে বিছানায় শুয়ে এইসব রহস্যের কথাই ভাবছিলাম। ফেলুদা একটা নীল খাতায় কি যেন সব লিখলো, তারপর 10:30টায় শুয়ে পড়লো। আর শোবার কিছুক্ষণ পরেই জোরে জোরে নিঃশ্বাস, বুঝলাম ও ঘুমিয়ে পড়েছে। দূর থেকে রামলীলার ঢাকের শব্দ ভেসে আসছে। একবার একটা জানোয়ারের ডাক শুনলাম, হয়তো শেয়াল কিংবা কুকুর, কিন্তু হঠাৎ কেন জানি হায়নার হাসি বলে মনে হয়েছিল। বনবিহারী বাবু যে হিংস্র জানোয়ার পোষেন তাতে ফেলুদার আশ্চর্য হবার কি আছে? সব সময় কি সব জিনিসের পেছনে লুকোনো কারণ থাকে? অনেক রকম অদ্ভুত অদ্ভুত শখের কথা তো শুনতে পাওয়া যায়। বনবিহারী বাবুর চিড়িয়াখানাও হয়তো সেই রকমই একটা অদ্ভুত শখের নমুনা। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি, আর কখন যে আবার ঘুমটা ভেঙে গেছে তা জানি না। জাগতেই মনে হলো চারিদিক ভীষণ নিস্তব্ধ। ঢাকের বাজনা থেমে গেছে, কুকুর শেয়াল কিচ্ছু ডাকছে না। খালি ফেলুদার জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ আর মাথার পিছনে টেবিলের উপর রাখা টাইম পেস্টার টিকটিক শব্দ। আমার চোখটা পায়ের দিকে জানালায় চলে গেল। জানালা দিয়ে রোজ রাত্রে দেখেছি আকাশ, আর আকাশের তারা দেখা যায়। আজ দেখি আকাশের অনেকখানি ঢাকা। একটা অন্ধকার মতো কি যেন জানালার প্রায় সমস্তটা জুড়ে দাঁড়িয়ে আছে। ঘুমের ঘোরটা পুরো কেটে যেতেই বুঝতে পারলাম সেটা একটা মানুষ জানালার গড়ার ধরে দাঁড়িয়ে আমাদেরই ঘরের ভিতর দেখছে। যদিও ভয় করছিল সাংঘাতিক, তবুও লোকটার দিক থেকে চোখ ফেরাতে পারলাম না। আকাশে তারা অল্প অল্প থাকলেও ঘরের ভিতরে আলো নেই, তাই লোকটার মুখ দেখা অসম্ভব। কিন্তু এটা বুঝতে পারছিলাম যে তার মুখের নিচের দিকটা, মানে নাক থেকে থুতনি অবধি, একটা কালো কাপড়ে ঢাকা। এবার দেখলাম লোকটা ঘরের ভিতর হাত ঢুকিয়েছে, তবে শুধু হাত নয়, হাতে একটা লম্বা ডান্ডার মতো জিনিস রয়েছে। একটা মিষ্টি অথচ কড়া গন্ধ এবার আমার নাকে এলো। একে ভয়েতেই প্রায় দম বন্ধ হয়ে আসছিল, এখন হাত পাও কিরকম যেন অবশ হয়ে আসতে লাগলো। আমার মনে যত জোর আছে সবটা একসঙ্গে করে শরীরটা প্রায় একদম না নাড়িয়ে আমার বাঁ হাতটা আমার পাশেই ঘুমন্ত ফেলুদার দিকে এগিয়ে দিলাম। আমার চোখ কিন্তু জানালার দিকে। লোকটা এখনো হাতটা বাড়িয়ে রয়েছে, গন্ধটা বেড়ে চলেছে। আমার মাথা ভোঁ ভোঁ করছে। আমার হাতটা ফেলুদার কোমরে ঠেকলো। আমি একটা ঠেলা দিলাম। ফেলুদা একটু নড়ে উঠলো। নড়তেই ক্যাঁচ করে খাটের একটা শব্দ হলো, আর সেই শব্দটা হতেই জানালার লোকটা হাওয়া। ফেলুদা ঘুমো ঘুমো গলায় বলল, খোঁজা মারছিস কেন? আমি শুকনো গলায় কোনো রকমে ঢোক গিলে বললাম, জানালায়। কে জানালায়? ইস, গন্ধ কিসের? বলে ফেলুদা এক লাফে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর কিছুক্ষণ এক দৃষ্টে বাইরের দিকে তাকিয়ে থেকে ফিরে এসে বলল, কি দেখলি ঠিক করে বলতো? আমি তখনও প্রায় কাঠের মতো পড়ে আছি। কোনো মতে বললাম, একটা লোক, হাতে ডান্ডা, ঘরের ভেতর। হাত বাড়িয়েছিল? হ্যাঁ, বুঝেছি। লাঠির ডগায় ক্লোরোফর্ম ছিল, আমাদের অজ্ঞান করবার তালে ছিল। কেন? বোধহয় আরেক আংটি চোর। ভাবছে এখনো আংটি এখানেই আছে। যাকে, তুই এ ব্যাপারটা বাবা কাকাকে বলিস না, মিথ্যে নার্ভাস টার্ভাস হয়ে আমার কাজটাই ভেস্তে দেবে। পরদিন সকালে বাবা আর ধীরু কাকা দুজনেই বললেন যে আর বিশেষ কোনো গোলমাল হবে বলে মনে হচ্ছে না। আংটি উদ্ধারের ভার পুলিশের উপর দিয়ে দেওয়া হয়েছে। ইন্সপেক্টর গড়গড়ি কাজ শুরু করে দিয়েছেন। পুলিশে আংটি খুঁজে পেলে ফেলুদার উপর টেক্কা দেওয়া হবে, আর তাতে ফেলুদার মনে লাগবে। এই ভেবে আমি মনে মনে প্রার্থনা করলাম পুলিশ যেন কোনো মতেই আংটি খুঁজে না পায়, সে ক্রেডিটটা যেন ফেলুদারই হয়। বাবা বললেন, আজ তোদের আরো কয়েকটা জায়গা দেখিয়ে আনবো ভাবছি। ঠিক হলো, দুপুরে খাওয়ার পর বেরোনো হবে। কোথায় যাওয়া হবে সেটা ঠিক করে দিলেন বনবিহারী বাবু। আমরা সবে খেয়ে উঠেছি, এমন সময় বনবিহারী বাবু এসে হাজির। বললেন, আপনাদের বাড়ি দিনে ডাকাতির খবর পেয়ে চলে এলাম। একটা ভালো দেখে আউন পুষলে এ কেলেঙ্কারি হতো না। সাধু বাবার
উদ্দেশ্য সাধু না অসাধু সেটা বুঝতে একটা ওয়েল ট্রেন্ড যেত হাউন্ডের লাগতো ঠিক 5 সেকেন্ড। যাক, চোর পালানোর পর আর বুদ্ধি দিয়ে কি হবে বলুন। বনবিহারী বাবু সঙ্গে কাগজে মোড়া পান নিয়ে এসেছিলেন। বললেন, লখনৌ শহরের বেস্ট পান, খেয়ে দেখুন, এক বেনারস ছাড়া আর কোথাও পাবেন না এই জিনিস। আমি মনে মনে ভাবছি, বনবিহারী বাবু যদি বেশিক্ষণ থাকেন তাহলে আমাদের বাইরে যাওয়া ভেস্তে যাবে। এমন সময় উনি নিজেই বললেন, বাড়িতে থাকছেন না বেরোচ্ছেন? বাবা বললেন, ভেবেছিলাম এদের নিয়ে একটা কিছু দেখিয়ে আনবো। ইমামবাড়া ছাড়া তো আর কিছুই দেখা হয়নি এখনো। রেসিডেন্সি দেখোনি এখনো? প্রশ্নটা আমাকেই করলেন ভদ্রলোক। আমি মাথা নেড়ে না বললাম। চলো, আমার মতো গাইড পাবে না, মিউটিনি সম্বন্ধে আমার থরো নলেজ আছে। তারপর ধীরু কাকার দিকে ফিরে বললেন, আমার কেবল একটা জিনিস জানার কৌতূহল হচ্ছে, আংটিটা কোত্থেকে গেল? সিন্ধুকে রেখেছিলেন কি? ধীরু কাকা বললেন, সিন্ধুক আমার নেই, একটা গোদরেজের আলমারি খুলে নিয়ে গেছে, চাবি অবশ্যই আমার পকেটেই ছিল, বোধহয় ডুপ্লিকেট চাবি দিয়ে খুলেছে। শুনলাম বাক্সটা নাকি রেখে গেছে। হ্যাঁ, ভেরি স্ট্রেঞ্জ। বাক্স দেরাজে ছিল? হ্যাঁ। দেরাজ ভালো করে খুঁজে দেখেছেন তো? তন্ন তন্ন করে। তো একটা জিনিস তো করতে পারেন, আলমারির হাতলে বাক্সটার গায়ে ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা সেটা তো থাকলে সবচেয়ে বেশি থাকবে আমারই আঙুলের ছাপ, ওতে সুবিধা হবে না। বনবিহারী বাবু মাথা নেড়ে বললেন, খাসা লোক ছিলেন বাবা পিয়ারিলাল, আংটিটা ইনশিওর পর্যন্ত করেননি, আর যাকে দিয়ে গেলেন তিনিও অবিশ্বাস তথৈবচ। যা, হাড়ের ডাক্তারের একেবারে হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে। এবার আর আমাদের টাঙ্গাই যাওয়া হলো না। বনবিহারী বাবুর গাড়িতেই সবাই উঠে পড়লাম। ফেলুদা আর আমি সামনে ড্রাইভারের পাশে বসলাম। ক্লাইভ রোড দিয়ে যখন যাচ্ছি তখন বনবিহারী বাবু আমাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এখানে এসে এমন একটা রহস্যের ব্যাপারে জড়িয়ে পড়বে ভেবেছিলে কি? আমি মাথা নেড়ে না বললাম। ফেলুদা খালি হি হি করে একটু হাসলো। বাবা বললেন, ফেলুবাবুর অবশ্য পোয়া বারো, কারণ ওর এসব ব্যাপারে খুব ইন্টারেস্ট। ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ। বটে। বনবিহারী বাবু যেন খবরটা শুনে খুবই অবাক আর খুশি হলেন। বললেন, ব্রেনের ব্যায়ামের পক্ষে ওটা খুব ভালো জিনিস। তা রহস্যের কিছু কিনারা করতে পারলে ফেলুবাবু? ফেলুদা বলল, এ তো সবে শুরু। অবশ্যই তুমি কোন রহস্যের কথা ভাবছো জানি না, আমার কাছে অনেক কিছুই রহস্য জানো। ধীরু কাকা বললেন, কিরকম? এই যেমন ধরুন, সন্ন্যাসী গোদরেজের আলমারির চাবি পেল কোত্থেকে? তারপর বাড়িতে চাকর বাকর থাকতে সে সন্ন্যাসীরা তো সাহসী বা হবে কোত্থেকে যে সে একেবারে আপনার বেডরুমে গিয়ে ঢুকবে? তাছাড়া একটা ব্যাপারে তো অনেকদিন থেকেই খটকা লেগে আছে। ধীরু কাকা বললেন, কি ব্যাপার? শ্রীবাস্তবকে সত্যিই পিয়ারিলাল আংটিটা দিয়েছিলেন, না শ্রীবাস্তব সেটা অন্য কোনোভাবে? ধীরু কাকা বাধা দিয়ে বললেন, সে কি মশাই, আপনি কি শ্রীবাস্তবকেও সন্দেহ করেন নাকি? সন্দেহ তো প্রত্যেককেই করতে হবে, এমনকি আমাকে আপনাকেও, তাই নয় ফেলুবাবু? ফেলুদা বলল, নিশ্চয়ই। আর যেদিন সন্ন্যাসী আমাদের বাড়ি এসেছিলেন সেদিন তো শ্রীবাস্তবও এসেছিলেন ওই বিকেলেই। তারপর আমাদের না পেয়ে বনবিহারী বাবুর বাড়িতে এলেন। এক্স্যাক্টলি। বনবিহারী বাবু যেন রীতিমতো উত্তেজিত হয়ে উঠলেন। এবারে বাবা যেন বেশ থতমত খেয়ে বললেন, কিন্তু শ্রীবাস্তব যদি অসৎ উপায়ে আংটি পেয়ে থাকেন তাহলে তিনি সেটা আমাদের কাছে রাখবেনই বা কেন, আর রেখে সেটা চুরি বা করবেন কেন? বনবিহারী বাবু হো হো করে হেসে উঠে বললেন, বুঝলেন না, অত্যন্ত সহজ। শ্রীবাস্তবের পেছনে সত্যিই ডাকাত লেগেছিল, ভীতু মানুষ, তাই ভয় পেয়ে আংটিটা আপনাদের কাছে এনে রেখেছিলেন। এদিকে লোভও আছে 16 আনা, তাই তিনি নিজেই আবার সেটা চুরি করে চোরেদের ধাপ্পা দিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছেন। আমার মাথার মধ্যে সব এমন কেমন জানি গন্ডগোল হয়ে যাচ্ছিল। শ্রীবাস্তবের মতো এত ভালো মানুষ, হাসি খুশি লোক, তিনি কখনো চোর হতে পারেন? ফেলুদাও কি বনবিহারী বাবুর সঙ্গে একমত, নাকি বনবিহারী বাবুর কথাতেই ওর প্রথম শ্রীবাস্তবের উপর সন্দেহ পড়েছে? বনবিহারী বাবু বললেন, শ্রীবাস্তব অমায়িক লোক, তাতে সন্দেহ নেই, কিন্তু একবার ভেবে দেখুন, লখনৌ এর মতো জায়গা, এমন আর কি, সেখানে স্রেফ হাড়ের ব্যায়ামের চিকিৎসা করে এত বড় বাড়ি গাড়ি বাগান আসবাবপত্র, ভাবতে একটু ইয়ে লাগে না?
ধীরু কাকা বললেন, ওর বাপের হয়তো টাকা ছিল। বনবিহারী বাবু বললেন, বাপ ছিলেন এলাহাবাদ পোস্ট অফিসের সামান্য কেরানি। এই সময় ফেলুদা হঠাৎ একটা বাজে প্রশ্ন করে বসল, আপনার কোনো জায়গায় কখনো আপনার কোনো জানোয়ার আপনাকে কামড়েছে কি? দাও, নেব। তাহলে আপনার ডান হাতের কবজিতে ওই দাগটা কি? ওহো, বাবা, তুমি তো খুব ভালো লক্ষ্য করেছো, কারণ ও দাগটা সচরাচর আমার আস্তিনের ভেতরেই থাকে। ওটা হয়েছিল ফেন্সিং করতে গিয়ে। ফেন্সিং বোঝো? ফেলুদা কেন, আমিও জানতাম ফেন্সিং কাকে বলে। রেপিয়ার বলে একরকম সরু লম্বা তলোয়ার দিয়ে খেলাকে বলে ফেন্সিং। ফেন্সিং করতে গিয়ে হাতে খোঁচা খায়, এটা সেই খোঁচার দাগ। রেসিডেন্সিটা সত্যিই একটা দেখবার জিনিস। প্রথমত, জায়গাটা খুব সুন্দর, চারিদিকে বড় বড় গাছপালা, তার মাঝখানে এখানে ওখানে এক একটা মিউটিনির আমলের সাহেবদের ভাঙা বাড়ি। গাছগুলোর ডালে দেখলাম ঝাঁকে ঝাঁকে বাঁদর। লখনৌ শহরের বাঁদরের কথা আগেই শুনেছি, এবার নিজের চোখে তাদের কাণ্ড কারখানা দেখলাম। কতগুলো রাস্তার ছেলে গুলতি দিয়ে বাঁদরগুলোর দিকে তাক করে ইট মারছিল। বনবিহারী বাবু তাদের কষে ধমক দিলেন, তারপর আমাদের বললেন, জন্তু জানোয়ারের ওপর দুর্ব্যবহারটা আমি সহ্য করতে পারি না। আমাদের দেশেই এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায়। ইতিহাসে সিপাহী বিদ্রোহের কথা পড়েছি, রেসিডেন্সি দেখার সময় সেই বইয়ে পড়া ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠল। একটা বড় বাড়ির ভিতর আমরা ঘুরে ঘুরে দেখছি, আর বনবিহারী বাবু বর্ণনা দিয়ে চলেছেন। সিপাহী মিউটিনির সময় লখনৌ শহরে নবাবদেরই রাজত্ব। ব্রিটিশরা তাদের সৈন্য রেখেছিলেন এই বাড়িটার ভেতরে। স্যার হেনরি লরেন্স ছিলেন তাদের সেনাপতি। বিদ্রোহ লাগলো দেখে প্রাণের ভয়ে লখনৌ শহরের যত সাহেব মেম সাহেব একটা হাসপাতালের ভিতর গিয়ে আশ্রয় নিল। কদিন খুব লড়েছিলেন স্যার হেনরি, কিন্তু আর শেষটাই পেরে উঠলেন না। সেপাইয়ের গুলিতে তার মৃত্যু হলো। আর তারপরে ব্রিটিশদের কি দশা হলো সেটা এই বাড়ির চেহারা দেখেই কিছুটা আন্দাজ করতে পারছো। স্যার কলিন ক্যাম্পবেল যদি শেষটায় টাটকা সৈন্য সামন্ত নিয়ে না এসে পড়তেন, তাহলে ব্রিটিশদের দফা রফা হয়ে যেত। এই ঘরটা ছিল বিলিয়ার্ড খেলার ঘর। দেয়ালে সেপাইদের গোলা লেগে কি অবস্থা হয়েছে দেখো। বাবা ধীরু কাকা আগেই রেসিডেন্সি দেখেছেন বলে মাঠে পায়চারি করছিলেন। আমি আর ফেলুদাই তন্ময় হয়ে বনবিহারী বাবুর কথা শুনছিলাম, আর 200 বছরের পুরনো পাতলা অথচ মজবুত ইটের তৈরি ব্রিটিশদের ঘরবাড়ির ভগ্নাবশেষ দেখছিলাম। এমন সময় ঘরের দেওয়ালের একটা ফুটো দিয়ে হঠাৎ কি একটা জিনিস তীরের মতো এসে ফেলুদার কান ঘেঁষে ধাঁই করে পিছনের দেয়ালে লেগে মাটিতে পড়ল। চেয়ে দেখি সেটা একটা পাথরের টুকরো। তার পর মুহূর্তে বনবিহারী বাবু একটা হ্যাঁচকা টানে ফেলুদাকে তার দিকে টেনে নিলেন, আর ঠিক সেই সময় আর একটা পাথর এসে আবার ঘরের দেওয়ালে লেগে মাটিতে পড়লো। পাথরগুলো যে গুলতি দিয়ে মারা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বনবিহারী বাবুর বয়স হলেও এখনো যে কত চটপটে সেটা এবার বেশ বুঝতে পারলাম। উনি এক লাফে দেওয়ালের একটা বড় গর্তের ভিতর দিয়ে গিয়ে বাইরের ঘাসে পড়লেন। আমি আর ফেলুদাও অবশ্যই তক্ষুনি লাফিয়ে ওর কাছে পৌঁছলাম, আর গিয়েই দেখলাম যে দিক দিয়ে পাথর এসেছে সেই দিকে বেশ খানিক দূরে একটা লাল ফেজ টুপি আর কালো কোট পরা দাড়িওয়ালা লোক দৌড়ে পালাচ্ছে। ফেলুদা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা লোকটার দিকে ছুটল। আমি ফেলুদার পিছন পিছন যাব বলে পা বাড়িয়েছিলাম, কিন্তু বনবিহারীবাবু জামার আস্তিনটা ধরে বললেন, তুমি এখনো স্কুল বয় তপেশ, তোমার এসব গোলমালের মধ্যে না যাওয়াই ভালো। কিছুক্ষণ পরে ফেলুদা ফিরে এলো। বনবিহারীবাবু বললেন, ধরতে পারলে? ফেলুদা বলল, না, অনেকটা ডিস্টেন্স। এটা কালো স্ট্যান্ডার্ড গাড়িতে উঠে ভেগেছে লোকটা। বনবিহারীবাবু চাপা গলায় বললেন, স্কাউন্ড্রেল। তারপর আমাদের দুজনের পিঠে হাত দিয়ে বললেন, চলো, আর এখানে থাকা ঠিক হবে না। একটু এগিয়ে গিয়ে বাবা আর ধীরু কাকার সঙ্গে দেখা হলো। বাবা বললেন, ফেলু, এত হাঁপাচ্ছ কেন? বনবিহারীবাবু বললেন, ওর বোধহয় গোয়েন্দাগিরিটা বেশি না করাই ভালো, মনে হচ্ছে এর পিছনে গুন্ডা লেগেছে। বাবা আর ধীরু কাকা দুজনেই ঘটনাটা শুনে বেশ ঘাবড়ে গেলেন। তখন বনবিহারীবাবু হাসতে হাসতে বললেন, চিন্তা করবেন না, আমি রসিকতা করছিলাম। আসলে পাথরগুলো আমাকেই লক্ষ্য করে মারা হয়েছিল। ওই যে ছোকরাগুলোকে তখন ধমক দিলুম, এ হচ্ছে তারই প্রতিশোধ। তারপর ফেলুদার দিকে ঘুরে বললেন, তবে তাও বলছি ফেলুবাবু, তোমারও বয়সটা কাঁচায়। বিদেশ বিভুঁয়ে
এটা গোলমালে জড়িয়ে পড়বে সেটা কি খুব ভালো হবে? এবার থেকে একটু খেয়াল করে চলো। কথাটা শুনে ফেলুদা চুপ করে রইল। গাড়ির দিকে হাঁটার সময় দুজনে একটু পেছিয়ে পড়েছিলাম। সেই সুযোগে ফেলুদাকে ফিসফিস করে বললাম, পাথরটা তোমাকে মারছিল না ওকে? ফেলুদা দাঁত চেপে বলল, ওকে মারলে কি উনি চুপ করে থাকতেন নাকি? হল্লা টল্লা করে রেসিডেন্সির বাকি ইট কটা খসিয়ে দিতেন না? আমারও তাই মনে হয়। তবে একটা জিনিস পেয়েছি, লোকটা পালানোর সময় ফেলে গিয়েছিল। কি জিনিস? ফেলুদা পকেট থেকে একটা কালো জিনিস বার করে দেখালো। ভালো করে দেখে বুঝলাম সেটা একটা নকল গোঁফ, আর তাতে এখনো শুকনো আঠা লেগে রয়েছে। গোঁফটা আবার পকেটে রেখে ফেলুদা বলল, পাথরগুলো যে আমাকেই মারা হয়েছে সেটা ভদ্রলোক খুব ভালোভাবেই জানেন। তাহলে বললেন না কেন? হয় আমাদের নার্ভাস করতে চান না, আর না হয় কি? ফেলুদা উত্তরের বদলে মাথা বাঁকিয়ে একটা তুড়ি মেরে বলল, কেসটা জমে আসছে রে তোপসে, তুই এখন থেকে আর আমাকে একদম ডিস্টার্ব করবি না। বাকি দিনটা ও আর একটাও কথা বলেনি আমার সঙ্গে। বেশিরভাগ সময় বাগানে পায়চারি করেছে, আর বাকি সময়টা ওর নীল নোট বইটাতে হিজিবিজি কিসব লিখেছে। ও যখন বাগানে ঘুরছিল তখন আমি একবার লুকিয়ে বইটা খুলে দেখেছিলাম, কিন্তু একটা অক্ষরও পড়তে পারিনি, কারণ সেরকম অক্ষর এর আগে আমি কখনো দেখিনি। 6 টাঙায় উঠে ফেলুদা গারোয়ানকে বলল, হাজরতগঞ্জ। আমি বললাম, সেটা আবার কোন জায়গা? এখানকার চৌরঙ্গি। শুধু নবাবী আমলের জিনিস ছাড়াও তো শহরে দেখবার জিনিস আছে। আজ একটু দোকান টোকান ঘুরে দেখব। গতকাল রেসিডেন্সি থেকে আমরা বনবিহারীবাবুর বাড়িতে কফি খেতে গিয়েছিলাম। সেই সুযোগে ওর চিড়িয়াখানাটাও আর একবার দেখে নিয়েছিলাম। সেই হায়না, সেই র্যাটল স্নেক, সেই মাকড়সা, সেই বনবিড়াল, সেই কাঁকড়া বিছে। বৈঠকখানায় বসে কফি খেতে খেতে ফেলুদা একটা দরজার দিকে দেখিয়ে বলল, ও দরজাটায় সেদিনও তালা দেখলাম, আজও তালা। বনবিহারীবাবু বললেন, হ্যাঁ, ওটা একটা এক্সট্রা ঘর, এসে অবধি তালা লাগিয়ে রেখেছি, খোলা রাখলেই ঝাড়পোছের হ্যাঙ্গামা এসে যায়, বুঝলে না? ফেলুদা বলল, তাহলে তালাটা নিশ্চয়ই বদল করা হয়েছে, কারণ এটাই তো মরচে ধরেনি। বনবিহারীবাবু ফেলুদার দিকে একটু হাসি হাসি অথচ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললেন, হ্যাঁ, এর আগেরটাই এত বেশি মরচে ধরেছিল যে ওটা বদলাতে বাধ্য হলাম। বাবা বললেন, আমরা ভাবছিলাম হরিদ্বার লক্ষ্মণ ঝোলাটা এই ফাঁকে সেরে আসবো। বনবিহারীবাবু পাইপ ধরিয়ে একটা লম্বা টান দিয়ে কড়া গন্ধওয়ালা ধোঁয়া ছেড়ে বললেন, কবে যাবেন? পরশু যদি যান তো আমিও আসতে পারি আপনাদের সঙ্গে। আমার এমনিতেই সেই 12 ফুট অজগর সাপটা দেখার জন্য একবার যাওয়া দরকার। আর ফেলুবাবুও যেভাবে গোয়েন্দাগিরি শুরু করেছেন, কয়েকদিনের জন্য শহর ছেড়ে কোথাও যেতে পারলে বোধহয় সকলেরই মঙ্গল। ধীরু কাকা বললেন, আমার তো শহর ছেড়ে যাওয়ার উপায় নেই, তোমরা কজন ঘুরে এসো না। ফেলু তপেশ দুজনেরই লক্ষ্মণ ঝুলা না দেখে ফিরে যাওয়া উচিত হবে না। বনবিহারীবাবু বললেন, আমার সঙ্গে গেলে আপনাদের একটা সুবিধা হবে, আমার চেনা ধর্মশালা আছে, এমনকি হরিদ্বার থেকে লক্ষ্মণ ঝুলা যাবার গাড়ির ব্যবস্থাও আমি চেনাশোনার মধ্যে থেকে করে দিতে পারবো। এখন আপনারা ব্যাপারটা ডিসাইড করুন। ঠিক হলো, পরশু শুক্রবারই আমরা রওনা দেবো। 2 দিন আগে যদি বনবিহারীবাবু বলতেন আমাদের সঙ্গে যাবেন, তাহলে আমার খুব ভালোই লাগতো, কিন্তু আজ বিকেলে রেসিডেন্সির ঘটনার পর থেকে আমার লোকটা সম্বন্ধে মনে কিরকম একটা খটকা লেগেছে। তবুও যখন দেখলাম ফেলুদার খুব একটা আপত্তি নেই, তখন আমিও মনটাকে যাবার জন্য তৈরি করে নিলাম। আজ সকালে উঠে ফেলুদা বলল, দাড়ি কামাবার ব্লেড ফুরিয়ে গেছে, ওখানে গিয়ে মুশকিলে পড়ে যাব, চল ব্লেড কিনে আনি গে। তাই দুজনে টাঙা করে বেরিয়েছি। হজরতগঞ্জে নাকি সব কিছুই পাওয়া যায়। কাল থেকেই দেখছি ফেলুদা আংটি নিয়ে আর কিছুই বলছে না। আজ সকালে ও যখন স্নান করতে গিয়েছিল তখন আমি আর একবার ওর নোট বইটা খুলে দেখেছিলাম, কিন্তু পড়তে পারিনি। অক্ষরগুলোর এক একটা ইংরেজি মনে হয়, কিন্তু বেশিরভাগই অচেনা। গাড়িতে যেতে যেতে আর কৌতূহল চেপে রাখতে না পেরে ফেলুদাকে জিজ্ঞেস করে ফেললাম। ও প্রথমে লুকিয়ে ওর খাতা দেখার জন্য দারুণ রেগে গেল। বলল, এটা তুই একটা জঘন্য কাজ করেছিস, তোকে প্রায় ক্রিমিনাল বলা যেতে পারে। তারপর একটু নরম হয়ে বলল, তোর পক্ষে ওটা পড়ার চেষ্টা করা বৃথা, কারণ ও অক্ষর তোর জানা নেই। কি অক্ষর ওটা? গ্রিক? ভাষাটাও গ্রিক? না। তবে ইংরেজি। তা তুমি
গ্রিক অক্ষর শিখলে কি করে? সে অনেক দিনের শেখা, ফার্স্ট ইয়ারে থাকতে। আলফা, বিটা, গামা, ডেল্টা, পাই, মিউ, এপসাইলন, এসব তো অঙ্কতেই শিখেছি। আর বাকিগুলো শিখে নিয়েছিলাম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে। ইংরেজি ভাষাটা গ্রিক অক্ষরে লিখলে বেশ একটা সাংকেতিক ভাষা হয়ে যায়। এমনি লোকের কারোর সাধ্য নেই যে পড়ে। লখনৌ বানান কি হবে গ্রিকে? ল্যামডা, উপসাইলন, কাপা, নিউ, ওমিক্রন, উপসাইলন। সি আর ডাব্লিউটা গ্রিকে নেই, তাই বানানটা হচ্ছে LUKNOU। আর ক্যালকাটা বানান কাপা, আলফা, লামডা, কাপা, উপসাইলন, টাউ টাউ, আলফা। বাস রে বাস, 3টে বানান করতে পিরিয়ড কাবার। চৌরঙ্গি বললে অবশ্য বাড়িয়ে বলা হবে, কিন্তু হজরতগঞ্জের দোকান টোকানগুলো বেশ ভালোই দেখতে। টাকার ভাড়া চুকিয়ে দিয়ে ফেলুদা আর আমি হাঁটতে আরম্ভ করলাম। ওই তো মনিহারি দোকান ফেলুদা, ওখানে নিশ্চয়ই ব্লেড পাওয়া যাবে। দাঁড়া, আগে একটা অন্য কাজ সেরে নি। আরও কিছুদূর গিয়ে ফেলুদা হঠাৎ একটা দোকান দেখে সেটার দিকে এগিয়ে গেল। দোকানের সামনে লাল সাইনবোর্ডে সোনালি উঁচু উঁচু অক্ষরে লেখা আছে মালকানি অ্যান্ড কো, অ্যান্টিক অ্যান্ড কিউরিও ডিলার্স। কাঁচের মধ্যে দিয়ে দোকানের ভিতরটা দেখেই বুঝতে পেরেছিলাম সেটা সব পুরোনো আমলের জিনিসের দোকান। ঢুকে দেখি হরেক রকমের পুরোনো জিনিসের দোকানটা গিজ গিজ করছে। গয়নাগাটি, কার্পেট, ঘড়ি, চেয়ার টেবিল, ঝাড় লণ্ঠন, বাঁধানো ছবি, আরো কত কি। পাকা চুলওয়ালা সোনার চশমা পরা একজন বুড়ো ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ফেলুদা বলল, বাদশাহের আমলের গয়নাগাটি কিছু আছে আপনাদের এখানে? গয়না তো নেই, তবে মুঘল আমলের ঢাল তলোয়ার, জাজিম, বর্ম, এইসব কিছু আছে। দেখাবো? ফেলুদা একটা কাচের আতরদান হাতে নিয়ে দেখতে দেখতে বলল, পিয়ারিলালের কাছে কিছু মুঘল আমলের গয়না দেখেছিলাম। তিনি তো আপনাদের খুব বড় খদ্দের ছিলেন, তাই না? ভদ্রলোক যেন একটু অবাক হলেন। বড় খদ্দের? কোন পিয়ারিলাল? কেন, পিয়ারিলাল শেঠ, যিনি কিছুদিন আগে মারা গেলেন। মালকানি ঘাড় মাথা নেড়ে বললেন, আমার কাছ থেকে কখনোই কিছু কেনেননি, আর আমার চেয়ে বড় দোকান এখানে আর নেই। আই সি, তাহলে বোধহয় যখন কলকাতায় ছিলেন তখন কিনেছিলেন, তাই হবে। এখানে বড় খদ্দের বলতে কাকে বলেন আপনি? মালকানির মুখ দেখে বুঝলাম বড় খদ্দের তার খুব বেশি নেই। বললেন, বিদেশি ট্যুরিস্ট এসে মাঝে মাঝে ভালো জিনিস ভালো দামে কিনে নিয়ে যায়। এখানের বড় খদ্দের বলতে মিস্টার মেহতা আছেন, মাঝে মাঝে এটা সেটা নেন, আর মিস্টার পেস্টানজি আমার অনেক দিনের খদ্দের। সেদিন 3,000 টাকায় একটা কার্পেট কিনে নিয়ে গেছেন, খাস ইরানের জিনিস। ফেলুদা হঠাৎ একটা হাতির দাঁতের তৈরি নৌকার দিকে আঙুল দেখিয়ে বলল, ওটা বাংলাদেশের জিনিস না? হ্যাঁ, মুর্শিদাবাদ। দেখেছিস তপসে বজরাটা কেমন বানিয়েছে? সত্যি এত সুন্দর হাতির দাঁতের কাজ করা নৌকা আমি কখনো দেখিনি। বজরার ছাদে শামিয়ানার তলায় নবাব বসে গড়গড়া টানছে। তার দুপাশে পাত্র মিত্র সভাসদ সব বসে আছে, আর সামনে নাচ গান হচ্ছে। 16 জন দাঁড়িয়ে দাঁড় বাইছে, আর একটা লোক হাল ধরে বসে আছে। তাছাড়া সেপাই বরকন্দাজ সবকিছুই আছে, আর সবকিছুই এত নিখুঁতভাবে করা হয়েছে যে দেখলে তাক লেগে যায়। ফেলুদা বলল, এটা কোত্থেকে পেলেন? ওটা বেচলেন মিস্টার সরকার। কোন মিস্টার সরকার? মিস্টার বি সরকার, যিনি বাদশাহনগরে থাকেন। উনি মাঝে মাঝে এটা সেটা কিনে নিয়ে যান, ভালো জিনিস আছে ওর কাছে। আই সি, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার দোকান ভারী ভালো লাগলো। গুড ডে। গুড ডে স্যার। বাইরে এসে ফেলুদা বলল, বনবিহারী সরকারের তাহলে এসব দোকানে যাতায়াত আছে? অবশ্যই সে সন্দেহটা আমার আগেই হয়েছিল, কিন্তু উনি যে বলছিলেন এসব ব্যাপারে ওর কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট না থাকলে পাথর দেখেই কেউ বলতে পারে সেটা আসল কি নকল? মালকানি ব্রাদার্সের সামনে দেখি এম্পায়ার বুক স্টল বলে একটা বইয়ের দোকান। ফেলুদা বলল, ওর হরিদ্বার লক্ষ্মণঝুলা সম্বন্ধে একটা বই কেনা দরকার, তাই আমরা দোকানটায় ঢুকলাম। আর ঢুকেই দেখি পিয়ারিলালের ছেলে মহাবীর। ফেলুদা ফিস ফিস করে বলল, ক্রিকেটের বই কিনছে। ভেরি গুড। মহাবীর আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে বই কিনছিল, তাই আমাদের দেখতে পায়নি। ফেলুদা দোকানদারের দিকে এগিয়ে গিয়ে বলল,
নেভিল কার্ডাসের কোনো বই আছে আপনাদের? বলতেই মহাবীর ফেলুদার দিকে ফিরে তাকালো। আমি জানতাম নেভিল কার্ডাস ক্রিকেট সম্বন্ধে খুব ভালো ভালো বই লিখেছে। দোকানদার বলল, কোন বইটা খুঁজছেন বলুন তো? সেঞ্চুরিজ বইটা আছে? আগে না, তবে অন্য বই দেখাতে পারি। মহাবীর মুখে হাসি নিয়ে ফেলুদার দিকে এগিয়ে এসে বলল, আপনার বুঝি ক্রিকেটে ইন্টারেস্ট? হ্যাঁ, আপনারও দেখছি। মহাবীর তার হাতের বইটা ফেলুদাকে দেখিয়ে বলল, এটা আমার অর্ডার দেওয়া ছিল, ব্র্যাডম্যানের আত্মজীবনী। ও, ওটা পড়েছি, দারুণ বই। আপনার কি মনে হয়, রঞ্জি বড় ছিলেন না ব্র্যাডম্যান? দুজনে ক্রিকেটের গল্পে দারুণ মেতে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলার পর মহাবীর বলল, কাছে কোয়ালিটি আছে, আসুন না একটু বসে চা খাই। ফেলুদা আপত্তি করলো না। আমরা তিনজনে গিয়ে কোয়ালিটিতে ঢুকলাম। ওরা দুজন চা আর আমি কোকা কোলা অর্ডার দিলাম। মহাবীর বলল, আপনি নিজে ক্রিকেট খেলেন? ফেলুদা বলল, খেলতাম, স্লো স্পিন বল দিতাম, লখনৌয়ে ক্রিকেট খেলে গেছি। আর আপনি? আমি ডুন স্কুলে ফার্স্ট 11-এ খেলেছি, বাবা স্কুলে থাকতে ভালো খেলতেন। পিয়ারিলালের কথা বলেই মহাবীর কেমন জানি গম্ভীর হয়ে গেল। ফেলুদা চা ঢালতে ঢালতে বলল, আপনি আংটির ঘটনাটা জানেন নিশ্চয়ই? হ্যাঁ, ডক্টর শ্রীবাস্তবের বাড়ি গিয়েছিলাম, উনি বললেন। আপনার বাবার যে আংটি ছিল আর উনি যে সেটা শ্রীবাস্তবকে দিয়েছিলেন, সেটা আপনি জানতেন তো? বাবা আমাকে অনেকদিন আগেই বলেছিলেন যে আমাকে ভালো করে দেবার জন্য শ্রীবাস্তবকে উনি একটা কিছু দিতে চান, কিন্তু সেটা যে কি সেটা অবশ্যই আমি বাবা মারা যাবার পর শ্রীবাস্তবের কাছেই জেনেছি। তারপর হঠাৎ ফেলুদার দিকে তাকিয়ে মহাবীর বলল, তো আপনি এ ব্যাপারে এত ইন্টারেস্ট নিয়েছেন কেন? ফেলুদা একটু হেসে বলল, ওটা আমার একটা শখের ব্যাপার। মহাবীর চায়ে চুমুক দিয়ে একটু যেন অন্যমনস্ক হয়ে পড়ল। ফেলুদা বলল, আপনার বাড়িতে আর কে থাকেন? আমার এক বুড়ি পিসিমা আছেন আর চাকর বাকর। চাকর বাকর কি সব পুরনো? সবাই আমার জন্মের আগে থেকে আছে, অর্থাৎ কলকাতায় থাকার সময় থেকে। প্রীতম সিং বেয়ারা আছে আজ 35 বছর। আংটিটার মতো আর কোনো জিনিস আপনার বাবার কাছে ছিল? বাবার এই শখটার কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। এটা অনেক দিন আগেকার ব্যাপার, তখন আমি খুবই ছোট। এবার এসে এই সেদিন বাবার একটা সিন্দুক খুলেছিলাম, তাতে বাদশাহী আমলের আরও কিছু জিনিস পেয়েছি। তবে আংটিটার মতো অত দামি বোধহয় আর কোনোটা নয়। আমি স্ট্র দিয়ে আমার ঠান্ডা কোকাকোলায় চুমুক দিলাম। মহাবীর একটুক্ষণ চুপ করে থেকে গলাটা একটু নামিয়ে নিয়ে বলল, প্রীতম সিং একটা অদ্ভুত কথা বলেছে আমাকে। ফেলুদা চুপ করে অপেক্ষা করতে লাগলো। রেস্টুরেন্টের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফেলুদার দিকে একটু ঝুঁকে পড়ে মহাবীর বলল, বাবার যেদিন দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হলো সেদিন সকালে অ্যাটাকটা হওয়ার কিছু আগেই প্রীতম সিং বাবার ঘর থেকে বাবারই গলায় একটা আর্তনাদ শুনতে পেয়েছিল। বটে, কিন্তু প্রীতম সিং তখন খুব বিচলিত হয়নি, কারণ বাবার মাঝে মাঝে কোমরে একটা ব্যথা হতো, তখন চেয়ারে বা বিছানা থেকে উঠে দাঁড়াবার সময় উনি একটা আর্তনাদ করতেন, কিন্তু তা সত্ত্বেও কারোর সাহায্য নিতেন না। প্রীতম সিং প্রথমে ভেবেছিল ব্যথার জন্যই উনি চিৎকার করছেন, কিন্তু এখন বলে যে ওর হয়তো ভুল হতে পারে, কারণ চিৎকারটা ছিল বেশ জোরে। আচ্ছা, সেদিন আপনার বাবার সঙ্গে কেউ দেখা করতে গিয়েছিলেন কিনা সে খবর আপনি জানেন? প্রীতম সিং কিছু মনে করতে পারে? সে কথা আমি ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু ও ডেফিনেটলি কিছু বলতে পারছে না। সকালের দিকটায় মাঝে মাঝে বাবার কাছে লোকজন আসতো, কিন্তু বিশেষ করে সেদিন ওর কাছে কেউ এসেছিল কিনা সে কথা প্রীতম বলতে পারছে না। প্রীতম যখন বাবার ঘরে গিয়েছিল তখন ওর অবস্থা খুবই খারাপ, আর তখন ঘরে অন্য কোনো লোক ছিল না। তারপর প্রীতমই ফোন করে ডক্টর শ্রীবাস্তবকে আনায়। বাবার হার্ট চিকিৎসা যিনি করতেন ডক্টর গ্রেহাম, তিনি সেদিন এলাহাবাদে ছিলেন একটা কনফারেন্সে। আর স্পাই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি ধারণা? স্পাই? মহাবীর যেন আকাশ থেকে পড়ল। ও, তাহলে আপনি এটা জানেন না? আপনার বাবা শ্রীবাস্তবকে স্পাই সম্বন্ধে কি যেন বলতে গিয়ে কথাটা শেষ করতে পারেননি। মহাবীর মাথা নেড়ে বলল, এটা আমার কাছে একেবারে নতুন জিনিস, এ সম্বন্ধে আমি কিছুই জানি না। আর বাবার সঙ্গে গুপ্তচরের কি সম্পর্ক থাকতে পারে তা আমি কল্পনাই করতে পারছি না। আমি কোকা কোলাটাকে শেষ করে সবে স্ট্রটাকে দুমড়ে দিয়েছি, এমন সময় দেখলাম একজন সন্ডা মার্কার লোক আমাদের কাছে একটা টেবিলে বসে চা খেতে খেতে আমার দিদির দিকে দেখছে। আমার সঙ্গে চোখাচোখি হতেই ভদ্রলোক টেবিল ছেড়ে উঠে এগিয়ে এলেন আর ফেরুদার দিকে ঘাটটা কাট করে বললেন, নমস্কার, চিনতে পারছেন? হ্যাঁ, কেন পারবো না।
আমি প্রথমে চিনতে পারিনি, এখন হঠাৎ ধাঁ করে মনে পড়ে গেল ইনিই বনবিহারী বাবু বাড়িতে থাকেন আর ওর চিড়িয়াখানা দেখাশোনা করেন। ভদ্রলোকের থুতনিতে একটা চুলোর উপর দুটো স্টিকিং প্লাস্টার ক্রসের মতো করে লাগানো আছে, বোধহয় দাড়ি কামাতে গিয়ে কেটে গেছে। ফেলুদা বলল, বসুন। ইনি হচ্ছেন মহাবীর শেঠ আর ইনি গণেশ গুহ। এবার লক্ষ্য করলাম যে ভদ্রলোকের ঘাড়েও একটা আঁচড়ের দাগ আছে, যদিও এটা একটা পুরনো। ফেলুদা বলল, আপনার থুতনিতে কি হলো? গণেশবাবু তার নিজের টেবিল থেকে চায়ের পেয়ালাটা তুলে এনে আমাদের টেবিলে রেখে বললেন, আর বলবেন না, সমস্ত শরীরটাই যে একদিন ছিঁড়ে ফুঁড়ে শেষ হয়ে যায়নি সেই ভার কি। আমার চাকরিটা কি সে তো জানেনি। জানি, তবে আমার ধারণা ছিল চাকরিটা খুশি হয়েই করেন আপনি। পাগল, সব পেটের দায়ে। এককালে বিজু সার্কাসে বাঘের ইনচার্জ ছিল, সে বাঘ তো আফিং খেয়ে গুম হয়ে পড়ে থাকতো। বনবিহারী বাবুর এইসব জানোয়ারের কাছে সে তো দুগ্ধপোষ্য শিশু। সেদিন বেড়ালের আঁচড়, আর কাল এই থুতনিতে হায়নার চাপড়, আর পারলুম না। সকালে গিয়ে বলে এসেছি আমার মাইনে চুকিয়ে দিন, আমি ফিরে যাচ্ছি সার্কাস পার্টিতে। তা ভদ্রলোক রাজি হয়ে গেলেন। ফেলুদা যেন খবরটা শুনে অবাক হয়ে গেল। বলল, সে কি, আপনি বনবিহারী বাবুর চাকরি ছেড়ে দিলেন? কাল বিকেলেও তো আমরা ওর ওখানে ঘুরে এলাম। জানি, শুধু আপনারা কেন, অনেকেই যাবেন, কিন্তু আমি আর ও তল্লাটেই নয়। এই এখন স্টেশনে যাব, গিয়ে হাওড়ার টিকিট কাটবো, ব্যাস ঘরের ছেলে ঘরে ফিরে গিয়ে নিশ্চিন্তে। আর ভদ্রলোক নিচু হয়ে ফেলুদার কানের কাছে মুখ নিয়ে এলেন। একটা কথা বলে যায়, উনি লোকটি খুব সুবিধার নন। বনবিহারী বাবু আগে ঠিকই ছিলেন, ইদানিং হাতে একটা জিনিস পেয়ে মাথাতে গেছে বিগড়ে। কি জিনিস? সে আর নাই বললাম বলে গণেশ গুহ তার চায়ের পয়সা টেবিলের উপর ফেলে দিয়ে রেস্টুরেন্ট থেকে হাওয়া হয়ে গেল। ফেলুদা এবার মহাবীরের দিকে ফিরে বললেন, আপনি দেখেছেন বনবিহারী বাবুর চিড়িয়াখানা? ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু হয়নি। বাবার আপত্তি ছিল। ওই ধরনের জানোয়ার টানোয়ার উনি একদম পছন্দ করতেন না। একটা আরশোলা দেখলেই বাবার প্রায় হার্ট পালপিটেশন হয়েছে। তো তবে এবার ভাবছি একদিন গিয়ে দেখে আসবো। মহাবীর তুড়ি মেরে পেয়ারাকে ডাকল। ফেলুদা অবশ্যই চায়ের দামটা দিতে চেয়েছিল, কিন্তু মহাবীর দিতে দিল না। আমি মনে মনে ভাবলাম যে ফিল্মের অ্যাক্টরের অনেক টাকা, কাজে মহাবীর দিলে কোনো ক্ষতি নেই। বিলটা দেওয়ার পর মহাবীর তার সিগারেটের প্যাকেটটা বার করে ফেলুদার দিকে এগিয়ে দিল। দেখলাম প্যাকেটটা চারমিনার। আপনি কদিন আছেন? মহাবীর জিজ্ঞেস করল। পরশু। দিন দুয়েকের জন্য হরিদ্বার যাচ্ছি, তারপর ফিরে এসে বাকি এ মাসটা আছি। আপনারা সবাই যাচ্ছেন হরিদ্বার? ধীরেনবাবুর কাজ আছে তাই উনি যাবেন না, আমরা তিনজন যাচ্ছি। আর বোধহয় বনবিহারী বাবু, উনি লক্ষ্মণঝোলায় একটা অজগরের সন্ধানে যাচ্ছেন। রেস্টুরেন্টের বাইরে এসে পড়লাম। মহাবীর বলল, আমার কিন্তু গাড়ি আছে, আমি লিফট দিতে পারি। ফেলুদা ধন্যবাদ দিয়ে বলল, না থাক, মোটর তো কলকাতায় হামেশাই চলি, আমি লিফট দিতে পারি, এখানে টাঙ্গায় বেড়ে লাগছে। ফেলুদা ধন্যবাদ দিয়ে বলল, না থাক, মোটর তো কলকাতায় হামেশাই চলি, এখানে টাঙ্গাটা বেড়ে লাগছে। এবার মহাবীর ফেলুদার কাছে এসে ওর হাতটা নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল, আপনার সঙ্গে আলাপ করে সত্যি ভালো লাগলো। একটা কথা আপনাকে বলছি, যদি জানতে পারি যে বাবার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, তার জন্য অন্য কেউ দায়ী, তাহলে সেই অপরাধী খুনিকে খুঁজে বার করে তার প্রতিশোধ আমি নেবই। আমার বয়স বেশি না হতে পারে, কিন্তু আমি 4 বছর মিলিটারি একাডেমিতে ছিলাম। রিভলভারের লাইসেন্স আছে, আমার মতো অব্যর্থ টিপ খুব কম লোকের আছে। গুড বাই। মহাবীর রাস্তা পেরিয়ে গিয়ে একটা কালো স্ট্যান্ডার্ড গাড়িতে উঠে হুশ করে বেরিয়ে চলে গেল। ফেলুদা খালি বলল, সাবাস। আমি মনে মনে বললাম, ফেলুদা যে বলেছিল প্যাঁচের মধ্যে প্যাঁচ, সেটা খুব ভুল নয়। টাঙ্গার খোঁজে আমরা হাঁটতে শুরু করলাম। এটাও বুঝতে পারছিলাম যে ব্লেড জিনিসটার খুব বেশি দরকার বোধহয় ফেলুদার নেই। আজকের মতো এখানেই শেষ করছি, বাকি অংশ পরবর্তী পর্বে। এই চ্যানেলে আমার পড়া সাহিত্যের বিভিন্ন ধারার পাঠ যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন, এবং আপনাদের
মূল্যবান মতামত এই চ্যানেলের আরও সম্পূর্ণতার জন্য জানান। নমস্কার, ভালো থাকবেন সবাই।